আসসালামু আলাইকুম। গুড মর্নিং। ক্লাসে যা পড়ান তা পড়লে হবে? বই থেকে কি পড়া লাগবে? না, বই থেকে আপাতত পড়ার প্রয়োজন নাই। ক্লাস যেগুলো পড়া আছে ওইগুলাই পড়েন, আর হচ্ছে এই ক্লাস রিলেটেড প্রশ্ন ব্যাংক সলভ করবেন। আপনারা বাবা ভাঙা নাম শুনেছেন? বাবা ভাঙা, বাবা ভাঙার নাম শুনেছেন নাকি কেউ? শোনেন নাই? বাবা ভাঙার বাড়ি ছিল বুলগেরিয়া। তো উনি একজন জ্যোতিষী ছিলেন। নাম বাবা ভাঙা হইলেও তিনি কিন্তু পুরুষ না, তিনি হচ্ছে নারী। এবং তিনি কিছু হচ্ছে আপনার ভবিষ্যৎবাণী করেছেন। তো 2025 সালের যে আপনার ভবিষ্যৎবাণী, 2025 সালের ভবিষ্যৎবাণীতে তিনি তিনি কিছু জিনিস বলেছিলেন। যে 2025 সালে হচ্ছে কি কি হবে। তো তিনি বিখ্যাত কারণ হলো যে তার কিছু ভবিষ্যৎবাণী আসলে অদ্ভুত ভাবে হচ্ছে মিলে গেছিল। আর আবার হচ্ছে আপনার এই যে কয়দিন আগে জাপানে একটা ভূমিকম্প হইলো না? জাপানের মানে ওই বেল্টে একটা ভূমিকম্প হয়েছিল। এটা কিন্তু এই পাও ভাঙার একটা ভবিষ্যৎবাণী ছিল। আবার আহ, তিনি এটাও ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইউরোপ ইউরোপ হচ্ছে যে খুব বড় ধরনের একটা যুদ্ধ হবে। তো কবে হবে বা কখন হবে সেটা তো বলছে 2025 সালে আর কি। 2025 সালে হচ্ছে জন্য এই ভবিষ্যৎবাণীটা ছিল। তো এখন যুক্তরাষ্ট্র, আহ, তারা গতকালকে, গতকালকে বলতে আজকেও হয়, হিসেব করলে আজকেও হয়, তাদের আমাদের হিসাবে হচ্ছে গতকালকে হয়। তারা পোল্যান্ড এবং রাশিয়া, পোল্যান্ড রাশিয়া সীমান্তে, আপনাদের পোল্যান্ড রাশিয়া সীমান্ত মনে আছে? পোল্যান্ড রাশিয়া সীমান্ত হচ্ছে, পোল্যান্ডের সাথে কিন্তু রাশিয়ার এমনিতে কোনো সীমান্ত নাই। মানে আপনি যদি এমনিতে ম্যাপ দেখেন, দেখবেন যে আপনি হয়তো সীমান্ত খুঁজে পাবেন না। কিন্তু রাশিয়ার ওই যে আপনার বাল্টিক রাষ্ট্রগুলোর নিচ দিয়ে, ওই যে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া, তার নিচ দিয়ে ছোট্ট একটা দেশ আছে কালিনিনগ্রাদ। ওই কালিনিনগ্রাদের সাথে হচ্ছে পোল্যান্ডের সীমান্ত আছে। ওইখানে যুক্তরাষ্ট্র হচ্ছে আপনার কিছু রিফিউয়েলিং ট্যাঙ্কার পাঠাইছে। রিফুয়েলিং ট্যাঙ্কার মানে হচ্ছে যে মানে বিমানগুলা আকাশের মধ্যে হচ্ছে হুইল নিতে পারবে, এগুলো নিচে নামতে হবে না। আকাশের উপরেই হচ্ছে যে আপনার উম, ওগুলা, এগুলাকে হচ্ছে এরিয়াল ট্যাঙ্কার বলে আর কি। তো এরিয়াল ট্যাঙ্কার পাঠাইছে হচ্ছে আমেরিকা, এবং টোটাল 10টা এরিয়াল ট্যাঙ্কার পাঠাইছে। মানে বিশাল অবস্থা। এবং আপনার যখন হচ্ছে ইরানে আক্রমণ চালাইছিল না, এই যে 47 একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন মিডনাইট হ্যামার চালানোর আগে কিন্তু যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে এই ধরনের এরিয়াল ট্যাঙ্কার গুলা পাঠাইছিল। তো এই পাঠানোর সাথে সাথে হচ্ছে ইরান মোটামুটি সতর্ক হয়ে যায়। তারা তাদের মতো ব্যবস্থা শুরু করে। তারপরে ওইখান দিয়ে ইউরোপের দেশগুলো মোটামুটি সতর্ক হয়ে যায়। হ্যাঁ। তো এখন আসলে কি হতে যাচ্ছে, মানে বড় একটা কিছু হতে যাচ্ছে এটা শিওর। হ্যাঁ। তারপরে এখন পোল্যান্ডে কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্র F-35, তারপরে আপনার F-22, এগুলো অলরেডি মোতায়েন করে ফেলছে। তো এখন আসলে কি হতে যাচ্ছে এটা খুব মুশকিল একটা বিষয় বলা।
ঠিক আছে, যাই হোক, আপনাদের সাথে মাঝে মধ্যে এইরকম টুকটাক গল্প করি, আপনারা কিছু মনে করেন না। অবশ্য গল্প করে আজকেই শেষ, আপনার সাথে আর হয়তো আজকে রাতে দেখা হবে, আর সাম্প্রতিক একটা ক্লাসে আপনার সাথে দেখা হবে, এছাড়া দেখা হবে না। গতকাল একটা প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এশীয় সদস্য কত সংখ্যা দিয়েছিলেন, এখানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য অস্থায়ী সদস্য উল্লেখ করা ছিল না। আমি স্থায়ী সদস্য অস্থায়ী সদস্য পাকিস্তান দিয়েছি, কিন্তু পরে দেখলাম উত্তর দুইটা এরকম। না, ওইটা আমার প্রশ্নের ভুল, ওই প্রশ্নটা আমি করেছি, এটা আমার প্রশ্নের ভুল। এই প্রশ্নটা একটু তাড়াহুড়া করে করা হয়েছে। তো এটার উত্তর হচ্ছে, এটার উত্তর স্পষ্ট করে উল্লেখ থাকবে, হ্যাঁ। যদি উল্লেখ থাকে যে আহ, স্থায়ী সদস্য কয়টা, সেক্ষেত্রে একটা হবে। যদি উল্লেখ না থাকে, যে জাস্ট উল্লেখ থাকে যে সদস্য কয়টা, সেক্ষেত্রে উত্তর তিনটাই হবে। এটা আমার ভুল হয়েছে, সেক্ষেত্রে উত্তর তিনটা হবে, কারণ সবসময় হচ্ছে এটা হচ্ছে ধ্রুব থাকে সব সময়, হ্যাঁ। ধ্রুব বলতে হচ্ছে আপনার নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে অস্থায়ী সদস্য সবসময় দুইটাই থাকে। এখন কোন দুইটা থাকবে সেটা নির্ভর করে কখন কোন দেশ সদস্য হয় তার উপরে, কিন্তু সবসময় হচ্ছে দুইটাই থাকে। তো সে যাই হোক, আহ, আমি কিন্তু আপডেট করে দিয়েছি, হ্যাঁ। আপডেট করে দিয়েছি আপনাদের স্লাইডে। হ্যাঁ, ওই যে আমি আমি পড়ানোর সময় বলেছিলাম যে আহ, এখন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টা, এটা আপডেট ছিল না স্লাইডে, পরে আমি আপডেট যে তথ্যটা সেটা কিন্তু আপনাদের স্লাইডে যোগ করে দিয়েছি। এখান থেকে একটা প্রশ্ন পেতে পারেন, কারণ এই প্রশ্নগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। ওকে, ঠিক আছে, চলেন আমরা হচ্ছে শুরু করি। আমাদের আন্তর্জাতিক সংগঠন হচ্ছে দুই। আসলে সমস্যা হচ্ছে কি, ধরেন যুদ্ধ যেখানেই লাগুক, আমাদের আসলে ঝামেলা। কারণ যেখানে লাগুক বলতে, ইউরোপে তো আমরা সব থেকে আহ, বেশি বিক্রি করি। বেশি বিক্রি করি বলতে একটা বিশাল পোর্শনে আমরা বিক্রি করি ইউরোপে। তো ইউরোপে যুদ্ধ লাগা মানে হচ্ছে আসলে সেটার আম, পরোক্ষ এফেক্ট আমাদের উপর পড়া, কারণ আমরা বিক্রি করতে পারবো না এখানে, ওদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেলে ওরা কেন কিনবে? তো এটা একটা সমস্যা। আবার যদি যুক্তরাষ্ট্র, তারা অর্থনীতিতে তারা যদি পিছিয়ে পড়ে, তাহলে আমাদের জন্য সমস্যা। আর যদি আমাদের এখানে যুদ্ধ হয়, সেক্ষেত্রে তো হ্যাঁ, আমাদের জন্য তো বিশাল সমস্যা। যাই হোক, আসলে আমরা হচ্ছে চুনোপুটি। আমরা শুধু আমরা শুধু দেখতে পারি, হ্যাঁ, আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের কিছু করার সামর্থ্য নাই, আর আমরা করার আসলে প্রয়োজনও নাই, অবশ্য পারবো না করতে। আচ্ছা, চলেন আমরা হচ্ছে যে শুরু করি। যুদ্ধ বন্ধ কিংবা লাগানো সবকিছুর জন্য যুক্তরাষ্ট্র, দেখেন এখানে এখানে আম, আপনার এখানেও ব্যবসা জড়িত, হ্যাঁ। কারণ যুদ্ধ যদি বন্ধ থাকে, তাহলে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো বিক্রি করবে কোন জায়গায়? অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো ব্যবসা করতে হবে না? প্রতি বছর তো বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনা হয়, বেচা হয়। তো যদি যুদ্ধ না থাকে, তাহলে তো অস্ত্র বেচা কেনার বিজনেস বন্ধ হয়ে যাবে। এই কারণে দেখা যায় হুদাই মানে মাঝে মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখা হয়। ঠিক আছে। ইউএন কি করতেছে? ইউএন হচ্ছে যে সে কি করবে? ইউএন হচ্ছে যে আহ, সে বিবৃতি দেয়, হ্যাঁ, নিন্দা প্রস্তাব সে পাশ করে, যে আমরা আমরা তীব্র, আমরা নিন্দা জানাচ্ছি, এই এই মানে এটাই হচ্ছে তাদের কাজ। ইউএন এর এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। তারা শুধু নিন্দা প্রস্তাব প্রদান করে। ঠিক আছে। না, এটা যুক্তরাষ্ট্রের জন্য খারাপ হবে, যুক্তরাষ্ট্রের জন্য খারাপ হবে। এটা হচ্ছে তারা লং টার্মে তাদের অর্থনীতি আহ, ধ্বংস হয়ে যাবে। এবং এইখানে সব থেকে বেশি লাভ করবে কি জানেন? কোন দেশটা সব থেকে বেশি লাভ হবে? একটু গেস করেন তো। হ্যাঁ, চায়না। সব থেকে বেশি লাভ হবে চায়নার। চায়না কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আহ কোনো ধরনের যুদ্ধে কিন্তু চায়না জড়ায় নাই, হ্যাঁ, এখন পর্যন্ত। কিন্তু তারা মোটামুটি প্রস্তুত আছে, এবং চীনের ব্যবসার জন্য এটা আসলে ভালো। আহ, যত যুক্তরাষ্ট্র আরো বেশি যুদ্ধে জড়াবে, এটা চীনের জন্য তত বেশি ভালো হবে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আমরা দেখবো আজকে আন্তর্জাতিক সংগঠন হচ্ছে দুই। আন্তর্জাতিক সংগঠন দুইয়ের মধ্যে আমরা হচ্ছে দেখব শুরুতে ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা শুরুতে দেখবো হচ্ছে ইউরোপিয়ান
ইউনিয়ন বা সংক্ষেপ হচ্ছে ইইউ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলোকে অবকাঠামোগতভাবে, অর্থনৈতিকভাবে পুনর্গঠন করার জন্য কয়েকটা চুক্তি হয়েছিল। যেমন ডানকার্ক চুক্তি হয়, হ্যাঁ, তারপরে ব্রাসেলস চুক্তি হয়, তারপরে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি একটা জোট গঠিত হয় ম্যাস্ট্রিস্ট চুক্তির মাধ্যমে, সরি, রোম চুক্তির মাধ্যমে। ইতালির রোমে 1957 সালে হচ্ছে একটা চুক্তি হয়েছিল, ইউরোপের কয়েকটা দেশ মিলে তার একটা চুক্তি করে। এখন এই চুক্তির বিষয়বস্তুটা মূলত ছিল যে যাতে করে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য চলে, ব্যবসা বাণিজ্য যাতে বৃদ্ধি হয় এবং তাদের মধ্যে যাতে একটা অভিন্ন বাণিজ্য ব্যবস্থা থাকে, হ্যাঁ, তাদের মধ্যে যাতে হচ্ছে অর্থনৈতিকভাবে এবং হচ্ছে আহ, বাণিজ্যিকভাবে, সামাজিকভাবে, এরপর রাজনৈতিকভাবে তারা একে অপরের পাশে থাকতে পারে, এগুলোই হচ্ছিল মূল উদ্দেশ্য। তো এই 1757 সালে হচ্ছে রোম চুক্তিটা হয়। যদিও এই রোম চুক্তি খুব একটা ইম্পর্টেন্ট না, আসলে কারো যদি মনে হয় যেটা ভাইরা না মুখস্থ করলে হবে কিনা, হ্যাঁ, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব কম। তবে যেহেতু 1957 এই সালটা চলে আসছে, 1957 কিন্তু আপনারা এর আগেও একটা জায়গাতে দেখেছেন। কোথায় দেখেছেন হয়তো কারো মনে আছে, কারো মনে নাই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1957-এ। এটা আপনারা জাতিসংঘে দেখেছিলেন। এই মুহূর্তে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু IAEA থেকে প্রশ্ন আসার ভালো সম্ভাবনা রয়েছে। তো রোম চুক্তির মাধ্যমে একটা কমিউনিটি বা একটা কমিটি প্রতিষ্ঠিত হয়, সেই কমিটির নাম ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা সংক্ষেপে TEEC। তো এইটাকেই ইউরোপিয়ান কমিটি নামেও, কমিউনিটি নামেও ডাকা হতো, ইসি নামে ডাকা হতো, অথবা ইউরোপিয়ান ইকোনমিক কমিটি IEEE এই নামেও ডাকা হতো। তাহলে এখানে আপনারা জাস্ট পড়বেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত যে ইউরোপ আছে, এই দেশটার, এই দেশগুলোর পুনর্গঠনের জন্য, হ্যাঁ, পুনর্গঠনের জন্য ইউরোপের কয়েকটা দেশ মিলে একটা চুক্তি করে, চুক্তিটার নাম ছিল রোম চুক্তি। এখানে কয়টা দেশ মিলে চুক্তি করে এটা আসলে ইম্পর্টেন্ট না, নাইস টু নো। তো এর পরবর্তীতে এই ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিকে আরো এক্সপান্ড করার জন্য এবং এদের কাজকর্মগুলোকে আরো বিস্তৃতি করার জন্য 1992 সালে একটা আরেকটা চুক্তি হয় নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিস্ট শহরে বসে। যেহেতু এই চুক্তিটা নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিস্ট শহরে হয়েছিল, এই কারণে এই চুক্তিটার নাম হয়েছে ম্যাস্ট্রিস্ট চুক্তি। তো এই ম্যাস্ট্রিস্ট চুক্তির মেইন উদ্দেশ্য ছিল যে ইউরোপিয়ান ইকোনমিক কমিটি যেটা ছিল বা ইউরোপিয়ান কমিউনিটি যেটা ছিল, সেই ওইটাকে আরো এক্সপান্ড করা, পৃথিবীর সব থেকে বড় মার্কেটে পরিণত করা এবং একটা অভিন্ন, হ্যাঁ, মনিটারি সিস্টেম বা মুদ্রা ব্যবস্থা চালু করা। অর্থাৎ ইউরোপের সবগুলো দেশের জন্য একটাই মুদ্রা থাকবে, একটাই কারেন্সি থাকবে, এটা ছিল উদ্দেশ্য। তো এই চুক্তিটাতে স্বাক্ষর করে হচ্ছে টোটাল 12টা দেশ, এবং এই চুক্তির ফলাফল হিসেবেই ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1993 সালে। এইখানে আপনার কি কি জিনিস লাগবে? এখানে আপনার লাগবে যে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে কত সালে। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1993-তে, 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাবেক যেই সংগঠন বা সাবেক যে জোট, সেটার নাম ছিল EEC অথবা সংক্ষেপে ইসি। জাস্ট এতটুকু জানলে এখানে চলবে। তো ইউরোপিয়ান ইউনিয়ন আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিষ্ঠার পেছনে কোন চুক্তির ভূমিকা রয়েছে, তাহলে উত্তর হবে ম্যাস্ট্রিস্ট চুক্তির ভূমিকা রয়েছে, এবং এই ম্যাস্ট্রিস্ট হচ্ছে নেদারল্যান্ডসের একটা শহর। তো এই যে এখানে আছে 12টা দেশ, এই 12টা দেশকে ডিনোট করার জন্যই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে পতাকা রয়েছে সেখানে টোটাল স্টার মার্ক রয়েছে 12টা। এই যে এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা, এখানে টোটাল হচ্ছে আপনি টোটাল 12টা হচ্ছে স্টার মার্ক আপনি পাবেন। তো এরপরে এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, এই ইউরোপিয়ান ইউনিয়নে আস্তে আস্তে ইউরোপের অন্যান্য দেশগুলো হচ্ছে যুক্ত হতে থাকে, এবং যুক্ত হতে হতে এখন বর্তমানে ইউরোপিয়ান
ইউনিয়নের সদস্য সংখ্যা হচ্ছে 27টা, টোটাল 27টা সদস্য নিয়ে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত। তো ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মোটামুটি ইউরোপের সবগুলো দেশই ছিল, তবে একটা দেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গিয়েছে, সেই দেশটা হচ্ছে ব্রিটেন। ব্রিটেন কেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গিয়েছিল? ব্রিটেন যখন ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয় তখনও কিন্তু আসলে ব্রিটেনের অনেকেই ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়াটা ভালো চোখে দেখে নাই। কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে যেহেতু তারা যোগ দিয়েছে, এই কারণে ইউরোপের অনেক দেশ থেকে কিন্তু মানুষজন এসে এই ইংল্যান্ডে জড়ো হইতো। ধরেন রোমানিয়া, তারপরে এই যে বুলগেরিয়া, হ্যাঁ, গ্রিস টিস হাবিজাবি দেশ থেকে আইসা সবাই এসে ইউরোপিয়ান এখানে ইংল্যান্ডে জড়ো হইতো, যাতে করে ইংল্যান্ডের বা ব্রিটেনের জনসংখ্যা বেড়ে যাচ্ছিল এবং তাদের যে এই সংস্কৃতি স্বকীয়তা সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এই কারণেই তারা, এবং তাদের রিসোর্সের উপরেও কিন্তু চাপ পড়ছিল, তো এইটা তাদের কাছে আসলে ভালো লাগে নাই এবং তারা চাচ্ছিল যাতে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তারা বের হয়ে যায়। তো একটা গোষ্ঠী এটার জন্য আন্দোলন করে এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে গণভোট হবে। গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে ব্রিটিশরা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে নাকি থাকবে না। তো এই গণভোটে ভোট পড়ে হচ্ছে 49 এবং হচ্ছে 51। 51% হচ্ছে না ভোট দেয় যে তারা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে না, আর 49% হচ্ছে হ্যাঁ ভোট দেয় যে তারা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে। তার মানে অল্প কিছু ব্যবধানে না ভোট জয়ী হয়। এই গণভোট, যেটাকে ইংরেজিতে বলা হয় রেফারেন্ডাম অথবা প্লেবেসাইট, এই রেফারেন্ডামের ফলশ্রুতিতেই 2020 সালে হচ্ছে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট নেয়। তো এই যে ঘটনাটা, এটাকে বলা হয় ব্রেক্সিট। ব্রেক্সিট মানে হচ্ছে ব্রিটেন ব্রিটেন এক্সিট। ব্রিটেন এক্সিট, এটাকে সংক্ষেপে বলা হয় ব্রেক্সিট। তাহলে এখানে আমরা পড়বো যে ইউরোপিয়ান ইউনিয়নের সর্বশেষ সদস্য হচ্ছে ক্রোয়েশিয়া। টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 27 এবং ক্রোয়েশিয়া সদস্যপদ লাভ করেছে 2013 সালে। ইউরোপিয়ান ইউনিয়নে টোটাল 27টা দেশ আছে, এই হচ্ছে সেই 27টা দেশ। এগুলো আমি আপনাকে মুখস্থ করার কথা বলবো না, তবে যেটা আপনি মনে রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দেশ আছে যারা ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না। সেই গুরুত্বপূর্ণ দেশগুলোর নামগুলা মনে রাখবেন। এই নামগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ব্রিটেন, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, ইউক্রেন, তুর্কি। এই ইউরোপের গুরুত্বপূর্ণ হচ্ছে এই দেশগুলো আছে যারা ইউরোপে রাজনীতির সাথে জড়িত বা ইউরোপে অবস্থিত, কিন্তু তারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। তাহলে কে কে আছে এখানে? রাশিয়া, ব্রিটেন, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, ইউক্রেন এবং তুর্কি। ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার্স বা সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নকে পরিচালনা করার জন্য কিছু উইং রয়েছে। এই উইংগুলোর মধ্যে সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত যে উইং, সেটার নাম হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল। ইউরোপিয়ান কাউন্সিল, যেখানে 27টা দেশের 27 জন রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী হচ্ছে এই ইউরোপিয়ান কাউন্সিলের সদস্য। এবং এই ইউরোপিয়ান কাউন্সিলের মাধ্যমে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে পরিচালিত হবে, তার নীতিমালা, পলিসি, হ্যাঁ, ইনস্ট্রাকশন সবকিছুই তৈরি হয় ইউরোপিয়ান কাউন্সিলের মাধ্যমে। বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যান্তোনিও কস্তা। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারফুল পরিষদের নাম হচ্ছে ইউরোপিয়ান কমিশন বা সংক্ষেপে ইসি। এই দ্বিতীয় সর্বোচ্চ পরিষদটা হচ্ছে 27 জন কূটনীতিক নিয়ে গঠিত, অর্থাৎ 27টা যে মেম্বার কান্ট্রিজ আছে, 27টা মেম্বার কান্ট্রিজের 27 জন কূটনীতিক নিয়ে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত। এবং এই ইউরোপিয়ান কমিশনের কাজটা কি? কাজটা হচ্ছে এরা বিভিন্ন ধরনের আইন প্রস্তুত করে, ড্রাফট বা প্রস্তাবিত খসড়া আইন প্রস্তুত করে এবং সেটা পরবর্তীতে ইউরোপিয়ান কাউন্সিলের যে সভা হয় সেখানে তারা এগুলো পাঠায়, হ্যাঁ, অনুমোদনের জন্য। তো এই ইউরোপিয়ান কমিশনারই প্রেসিডেন্টের নাম হচ্ছে উর্সুলা ভন ডার লেয়েন। আপনারা যারা একটু খবর টবর মোটামুটি রাখেন, তারা মোটামুটি দেখবেন যে এই ভদ্র মহিলাকে প্রায় হচ্ছে নিউজে আসতে, কারণ ইনি হচ্ছে মোটামুটি ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র হিসেবে কাজ করেন। তাহলে উর্সুলা ভ্যান ডার লেয়েন। ইউরোপিয়ান
ইউনিয়নের একটা পার্লামেন্ট বা সংসদও রয়েছে। পার্লামেন্টে কি হয়? পার্লামেন্টে আসলে আইন প্রণয়ন হয়। দেখেন, এই যে আমরা যে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করি, এমপি নির্বাচন করি, তাদের কাজ কিন্তু এই যে রাস্তাঘাট তৈরি করা না। হ্যাঁ, তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তারা হচ্ছে সংসদ সদস্য। সংসদের মূল কাজটাই হচ্ছে সেখানে আইন প্রণীত হবে। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটা? যে কোনো দেশেই সর্বোচ্চ আইন হচ্ছে তাদের দেশের সংবিধান, কনস্টিটিউশন। আর এছাড়াও অন্যান্য যে আইনগুলো হবে, নতুন কোনো আইন যদি পাশ করতে হয়, নতুন যদি আইন কোনো তৈরি করতে হয়, সেটা সংসদের মাধ্যমেই তৈরি হবে। মেম্বার অফ পার্লামেন্টের মেইন কাজই হচ্ছে তারা আইন প্রণয়ন করবে। তো ইউরোপিয়ান পার্লামেন্টের মূল যেই সদর দপ্তর, সেটা হচ্ছে ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত। এটা হচ্ছে মূল অফিস বা মূল সদর দপ্তর। তবে এর বাইরেও ইউরোপিয়ান পার্লামেন্টের দুইটা বাসাবাড়ি রয়েছে। একটা বাসাবাড়ি হচ্ছে লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গে অবস্থিত। আরেকটা হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। তাহলে খুব ভালো করে খেয়াল করেন, ইউরোপিয়ান পার্লামেন্ট কিন্তু এই তিনটা জায়গাতেই তার বাসাবাড়ি রয়েছে। কিন্তু প্রধান বাসাবাড়িটা হচ্ছে ফ্রান্সের স্ট্রাসবার্গে, প্রধান সচিবালয়টা হচ্ছে ফ্রান্সের স্ট্রাসবার্গে। আর পরের সাথে আরো দুইটা আছে, একটা লুক্সেমবার্গ সিটিতে এবং আরেকটা ব্রাসেলসে অবস্থিত। ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 720টা। সদস্য সংখ্যা হচ্ছে এখন বর্তমানে 720, 720। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, এটা পড়ার প্রয়োজন নাই। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস এতটুকু পড়তে পারেন যে এটা সদর দপ্তর লুক্সেমবার্গে অবস্থিত, বাকি কোনো কিছু এটার প্রয়োজন নাই। নাইস টু নো। ইউরোপিয়ান ইউনিয়নের একটু আগে আপনারা দেখেছিলেন যখন এটা প্রতিষ্ঠিত হয়, তখন এটার একটা মূল উদ্দেশ্য ছিল একটা সিঙ্গেল কারেন্সি রাখা। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য একটা সিঙ্গেল কারেন্সি রাখা। তো এই সিঙ্গেল কারেন্সিটাকে দেখভাল করার জন্য তাদের একটা সেন্ট্রাল ব্যাংক রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের। এটার নাম হলো ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক বা সংক্ষেপে ইসিবি। এই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকটা হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো যেই মুদ্রাটা ব্যবহার করে, যেই সিঙ্গেল কারেন্সিটা ইউজ করে, সেই সিঙ্গেল কারেন্সিটার নাম হচ্ছে ইউরো। এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে এই 27টা দেশ রয়েছে, সেই 27টা দেশের মধ্যে 20টা দেশ ইউরো মুদ্রাটা ব্যবহার করে। তার মানে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত 7টা দেশ আছে যারা ইউরো মুদ্রাটা ব্যবহার করে না। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইউরো মুদ্রা ব্যবহার করে কয়টা দেশ? তাহলে আপনি উত্তর করবেন 20টা দেশ বর্তমানে ইউরো মুদ্রা ব্যবহার করে। তবে মোট কয়টা দেশ ব্যবহার করে এটা পরীক্ষাতে আসলে আসবে না। যেই 20টা দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে, এদের একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ইউরোজোন। তাহলে ইউরোজোন মানে কি? যে 20টা দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে তাদেরকে বলা হয় হচ্ছে ইউরোজোন। তো এই হচ্ছে সেই 20টা দেশ যারা ইউরো মুদ্রা ব্যবহার করে। তবে এইটা আসলে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে কারা কারা আসলে ব্যবহার করে না। আপনি যদি সেইটা মনে রাখেন তাহলেই হচ্ছে বাকি দেশগুলো আপনার মনে থাকবে। তো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ কিন্তু ইউরো কারেন্সি ব্যবহার করে না। এই দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, রোমানিয়া, সুইডেন, পোল্যান্ড এবং হচ্ছে হাঙ্গেরি। ঠিক আছে, পোল্যান্ডের নামটা মাথায় রাখেন, যেহেতু পোল্যান্ড এখন আম, পোল্যান্ড রাশিয়ার সীমান্তে অবস্থিত এবং পোল্যান্ডেই হচ্ছে আরো আগে থেকেই হচ্ছে পোল্যান্ডে কিন্তু যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করতে চাচ্ছিল, সেক্ষেত্রে পোল্যান্ড ইম্পর্টেন্ট আছে। তাহলে পোল্যান্ডটা মাথায় রাখেন যে পোল্যান্ড কিন্তু ইউরো মুদ্রা ব্যবহার করে না, ডেনমার্কও কিন্তু ব্যবহার করে না। সর্বশেষ যে দেশটা ইউরো মুদ্রা হিসেবে নিজেদের কারেন্সি হিসেবে ইউরো মুদ্রাকে গ্রহণ করেছে, সেই দেশটা হচ্ছে ক্রোয়েশিয়া। একটু আগে আমরা দেখেছিলাম ইউরোপিয়ান ইউনিয়নের সর্বশেষ মেম্বারও কিন্তু ক্রোয়েশিয়া। তো এই ইউরো মুদ্রা হচ্ছে ক্রোয়েশিয়া গ্রহণ করেছে কবে? 1 জানুয়ারি 2023। এটা কি প্রয়োজন আছে? না, এটা কোনো প্রয়োজন নাই। তাহলে সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। ইউরো মুদ্রা চালু হয় কবে? ইউরো মুদ্রা চালু হয় হচ্ছে 1999 সালে। 1999 সালে হচ্ছে ইউরো মুদ্রা চালু হয়। তবে যখন এই ইউরো মুদ্রা যখন চালু হয়, ইউরো মুদ্রা যখন চালু হয় তখন কিন্তু এটা ফিজিক্যাল কোনো নোট ছিল না। আমরা যেরকম এখন ব্যাংক নোট দেখি, এরকম ব্যাংক নোট আকারে কিন্তু ইউরো মুদ্রাটা শুরুর দিকে ছিল না। শুরুর দিকে এটা ছিল একটা ভার্চুয়াল কারেন্সি, অর্থাৎ এটা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল, ফিজিক্যাল অস্তিত্ব ছিল না। পরে 3 বছর পরে 2002 সালের 1 জানুয়ারি 2002 সালের
1 জানুয়ারি 3 বছর পরে হচ্ছে এটা ব্যাংক নোট আকারে চালু হয়। তাহলে এখন যদি প্রশ্ন আসে যে ইউরো মুদ্রা চালু হয় কবে, আপনি কোনটা উত্তর করবেন, 1999 নাকি 2002? অপশনে যে কোনো একটা থাকবে, যেটা থাকবে আপনি সেইটা দাগাবেন, ঠিক আছে? যদি বলা হয় ব্যাংক নোট, ইউরো মুদ্রা ব্যাংক নোট চালু হয় কবে, সেক্ষেত্রে অবশ্যই 2002 হবে। কিন্তু যদি বলা হয় যে ইউরো মুদ্রা চালু হয় কবে, সেক্ষেত্রে যে কোনো একটা উত্তর হবে। ইউরোপিয়ান ইউনিয়নের একটা বর্ডার গার্ডও আছে, বর্ডার গার্ড বাহিনী আছে। এই বর্ডার গার্ড বাহিনীর নাম হচ্ছে ফ্রন্টেক্স। ফ্রন্টেক্স, ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি, বা এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ফ্রন্টেক্স। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো যখন তৈরি হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে কিন্তু আরেকটা উদ্দেশ্য তাদের ছিল, যেটা অভিন্ন ভিসা ব্যবস্থা যাতে থাকে। তাহলে একটা ভিসা দিয়েই যাতে করে ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশগুলোতে ভ্রমণ করা যায়। তো এটা করার জন্য একটা চুক্তি স্বাক্ষরিত হয়, তবে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলো মধ্যে হয় নাই, এটা আলাদা একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির নাম হচ্ছে সেনজেন চুক্তি। সেনজেন হচ্ছে লুক্সেমবার্গের একটা জায়গা। একটু আগে আমরা লুক্সেমবার্গ দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে লুক্সেমবার্গ সিটিতে ইউরোপিয়ান ইউনিয়নের অনেক কিছু অবস্থিত। তো এই সেনজেন ট্রিটি এটা স্বাক্ষরিত হয় 1985-এ। 1985-এ কিন্তু আমরা আরেকটা ঘটনাও দেখেছি, সেটা কি, 1985-এ আমরা দেখেছিলাম হচ্ছে সার্ক। 1985-এ আমরা দেখেছিলাম হচ্ছে সার্ক প্রতিষ্ঠিত হয়। তাহলে 1985-এ আমরা আরেকটা চুক্তি দেখলাম, সেটা হচ্ছে সেনজেন ট্রিটি। সেনজেন চুক্তি এটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছিল 1985-এ। 1985-এ কিন্তু আপনার আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটে। আপনাদের কারো মনে আছে কিনা যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুত্বপূর্ণ কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল কিন্তু 1985-এ, এবং সেটা ছিল ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন কিন্তু স্বাক্ষরিত হয়েছিল 1985-এ। আপনারা নিশ্চয়ই যখন আপনারা পরিবেশ পড়েছেন, তখন নিশ্চয়ই এটা আপনারা পড়েছেন যে ভিয়েনা কনভেনশন, ওই যে ভিয়েনা কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ ওজোন লেয়ার, এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল 1985। তাহলে এটা একটু এখানে লিখে দেই যে ভিয়েনা কনভেনশন, ভিয়েনা কনভেনশনও স্বাক্ষরিত হয় 1985। তাহলে সেনজেন ট্রিটি এটা স্বাক্ষরিত হয়েছিল 1985-এ, কার্যকর হয় কবে এটা আসলে প্রয়োজন নাই। এই সেনজেন ট্রিটির মেইন উদ্দেশ্য ছিল যে ভিসা মুক্ত প্রবেশ। আমাদের দক্ষিণ এশিয়াতে কিন্তু চাইলে এই জিনিসটা করা যাইতো। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে এদের মধ্যে ভিসা মুক্ত প্রবেশটা, যদি ভারত যদি উদার হইতো, ভারত যদি আসলেই নেতা হইতে চাইতো, তাহলে এটা সে আসলে করতো। কারণ এতে করে আসলে এতে করে লস হইতো না, এতে করে লাভই হইতো। কিন্তু আমাদের এই অঞ্চলটা তখন আরো শক্তিশালী হইতো, এবং এখানে বড় বড় যেই বড় ভাইরা আছে, তারা আসলে এখানে এসে নাক গলানোর সাহস পেত না, এবং এটা একটা বিশাল ইকোনমি হইতো, কারণ এখানে তো প্রচুর জনসংখ্যা। তো যাই হোক, সেনজেন ট্রিটিতে প্রথম স্বাক্ষর করেছিল 5টা দেশ। কোন 5টা দেশ এটা পড়ার কোনো প্রয়োজন নাই, যেটা পড়বেন সেটা হচ্ছে সেনজেন ট্রিটিতে বর্তমান স্বাক্ষরকারীর সংখ্যা কত। সেনজেন ট্রিটিতে বর্তমান স্বাক্ষরকারীর সংখ্যা হচ্ছে 29টা। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে 2টা বেশি। এটা কিন্তু এরকম না যে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশ প্লাস হচ্ছে আরো 2টা দেশ, এরকম না। এই 29টা দেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো সম্পর্ক নাই, এরা হচ্ছে আলাদা, এটা একটা আলাদা চুক্তি। তো এই যে হলুদ কালারের যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা ইউরোপিয়ান ইউনিয়নেও আছে, আবার সেনজেনেও আছে। আর এই যে নীল কালারের যেই দেশগুলো দেখতে পাচ্ছেন, এরা সেনজেনে নাই, এরা শুধু সেনজেনে আছে, এরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে নাই। তাহলে দেখেন, এই যে নরওয়ে, তারপরে হচ্ছে আইসল্যান্ড এবং হচ্ছে সুইজারল্যান্ড, এই 3টা গুরুত্বপূর্ণ দেশ কিন্তু সেনজেন ট্রিটির সদস্য, কিন্তু এরা ইউরোপিয়ান ইউনিয়নে নাই। আবার এখানে আয়ারল্যান্ড আছে, আয়ারল্যান্ড কেবল ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, এবং এখানে রয়েছে সাইপ্রাস, সাইপ্রাসও কিন্তু কেবল ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য, সেনজেনভুক্ত দেশ না। তো এই হচ্ছে সেনজেনভুক্ত টোটাল 29টা দেশ। তবে এগুলো আপনি মুখস্থ করার জন্য বলবো না, যেটা পড়তে হবে সেটা হলো সর্বশেষ কোন দেশটা, কোন দেশগুলো সেনজেন ট্রিটিতে যুক্ত হয়। সর্বশেষ বুলগেরিয়া এবং হচ্ছে রোমানিয়া সেনজেন ট্রিটিতে যুক্ত হয়। তবে এখানেও কিন্তু ওই যে বিমস্টেকের মতোই সেম জিনিসটাই ফলো করা হবে, যে কোন দেশটা সর্বশেষ
সেনজেনে যুক্ত হয়। তাহলে এখানে রোমানিয়া হচ্ছে শেষে, কারণ রোমানিয়ার আর আর হচ্ছে বি এর পরে, তাহলে সর্বশেষ হচ্ছে রোমানিয়া, কারণ এই দুইটা দেশ হচ্ছে একসাথেই সেনজেনের সদস্যপদ লাভ করে। তবে যদি অপশনে দুইটাই থাকে তাহলে অবশ্যই আপনি রোমানিয়া দাগাবেন। এরপরে আমরা চলে যাব ব্রিক্সে। ব্রিক্স বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক জোট। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা, সংক্ষেপ হচ্ছে ব্রিক্স। এই ব্রিক্সের ধারণাটার উৎপত্তি হয় 2001 সালে, যখন গোল্ডম্যান স্যাক্সের চেয়ারম্যান জিম ও নীল তিনি একটা রিপোর্ট পাবলিশ করেছিলেন। এই রিপোর্টে তিনি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনকে সংক্ষেপে ব্রিক বলে উল্লেখ করেছিলেন। তো পরবর্তীতে এই চারটা দেশ মিলে একটা জোট গঠন করে, সেই জোটের নাম ছিল ব্রিক, এবং এটা প্রতিষ্ঠিত হয় 2009 সালে, ব্রিক। তো শুরুতে, এখন আমরা যে নামটা দেখি ব্রিক্স, শুরুতে এটার নাম কিন্তু ব্রিক্স ছিল না। 2010 সালে যখন সাউথ আফ্রিকা এই ব্রিকে যোগদান করে, তখন এটার নামকরণ করা হয় ব্রিক্স। তাহলে ব্রিক্স, যদি প্রশ্ন আসে ব্রিক্স প্রতিষ্ঠিত হয় কবে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে 2009, 2009 হচ্ছে ব্রিক্স প্রতিষ্ঠিত হয়। আর যদি প্রশ্ন আসে যে ব্রিক থেকে ব্রিক্স হয় কবে, সেক্ষেত্রে উত্তর হবে 2010। তাহলে এখন এখান থেকে যদি আরেকটা প্রশ্ন আসে এরকম যে ব্রিক্সের ফাউন্ডিং মেম্বার কয়জন, তাহলে উত্তর কি হবে? ব্রিক্সের ফাউন্ডিং মেম্বার হচ্ছে 4টা। কারা কারা? ভারত, রাশিয়া, ব্রাজিল এবং হচ্ছে চীন। এগুলো হচ্ছে এই 4টা ব্রিকের ফাউন্ডিং মেম্বার। বর্তমানে ব্রিক্সের সদস্য সংখ্যা হচ্ছে 10টা। তাহলে আমরা 10টা অনেকগুলো সদস্য সংখ্যা পেলাম। হ্যাঁ, আমরা 10-এর মধ্যে পেলাম হচ্ছে আসিয়ান পেলাম আমরা 10-এর মধ্যে, তারপরে আমরা পেলাম এসসিও, আমরা পেলাম হচ্ছে আকু, আমরা পেলাম হচ্ছে ইকো, আমরা পেলাম হচ্ছে এখন ব্রিক্স। ঠিক আছে, তাহলে এগুলোর সদস্য সংখ্যা হচ্ছে 10টা। তো বর্তমান সদস্যগুলোর মধ্যে কারা কারা আছে? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, এই 5টা তো আছেই। এই 5টা ছাড়া আরো রয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে ইন্দোনেশিয়া, যেখানে ইন্দোনেশিয়া হচ্ছে সর্বশেষ সদস্য ব্রিক্সের। তো এখানে কোনো কোনো বইতে আপনি সৌদি আরবকেও ব্রিক্সের সদস্য হিসেবে দেখবেন, কিন্তু সৌদি আরব কিন্তু ব্রিক্সের সদস্য না। সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্সের সদস্যপদ লাভ করার জন্য বা নেওয়ার জন্য, কিন্তু সৌদি আরব সেটা এখনো অফিসিয়ালি অ্যাপ্রুভ করে নাই, এই কারণে সৌদি আরব ব্রিক্সের সদস্য না। তো এছাড়াও ব্রিক্সের 12টা অংশীদারি দেশ রয়েছে। এটা এটা পড়া দরকার নাই, এটা বাদ, এটা হচ্ছে নাইস টু নো, প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আসেন ব্রিক্স সম্মেলন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে। ব্রিক্স সম্মেলন, সর্বশেষ যে ব্রিক্স সম্মেলনটা হয় সেটা হয়েছে 2024 সালে রাশিয়ার কাজানে ব্রিক্সের সর্বশেষ সম্মেলনটা হয়েছিল। যেই দেশে সম্মেলন হয় ওই দেশই ওই ওই সময়ে চেয়ারম্যান থাকে। তাহলে বর্তমান চেয়ারম্যান হচ্ছে রাশিয়া, যেহেতু রাশিয়াতে সর্বশেষ সম্মেলনটা হয়েছিল, বর্তমান চেয়ারম্যান হচ্ছে রাশিয়া। আর পরবর্তী চেয়ারম্যান হচ্ছে ব্রাজিল। তার মানে আপনি এখানে খুব সহজেই গেস করতে পারছেন যে পরবর্তী যে সম্মেলনটা সেটাও কিন্তু তাইলে ব্রাজিলেই হবে। তাহলে ব্রিক্সের 16তম সম্মেলনটা হয়েছিল রাশিয়ার কাজানে, আর ব্রিক্সের 17তম সম্মেলনটা হবে ব্রাজিল। ওকে, এরপরে আসেন যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা সংক্ষেপ হচ্ছে এনডিবি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে আইএমএফ এর বিকল্প হিসেবে তৈরি করা হয়েছিল। আইএমএফ কি এটাই তো জানি না, তাহলে আইএমএফ বিকল্প কেন হয়েছে এটা কেমনে বুঝবো? হ্যাঁ, কথা সত্য, তবে আইএমএফটা আমরা সামনে একটু পড়বো। জাস্ট এখন এতটুকু মাথায় রাখেন যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকটা তৈরি হয়েছিল আইএমএফ এর বিকল্প চিন্তা করে, এবং এইটার গড়ার পেছনে উদ্যোক্তা হিসেবে কাজ করেছিল ভারত। বর্তমানে এই এনডিভির প্রেসিডেন্টের নাম হচ্ছে দিলমা রৌসেফ। সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে অবস্থিত। চীনের সাংহাইতে হচ্ছে এনডিভির সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠিত হয়েছে 2014 সালে, আর কার্যক্রম শুরু হয় এর 1 বছর পরে 2015 সালে। 2014 এবং 2015, 2014 সালে আমরা আরেকটা ঘটনা দেখেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে ওই যে রাশিয়া রাশিয়া ইনভেড ইনভেড ক্রিমিয়া। রাশিয়া ক্রিমিয়াতে ইনভেড করেছিল, এবং ইনভেড করে তারা হচ্ছে যে ক্রিমিয়া দখল করে নিয়েছিল 2014 সালে। আর কার্যক্রম শুরু হয় 2015 সালে এনডিভির। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 10টা। কে কে আছে এখানে? বাংলাদেশ, ইউনাইটেড আরব এমিরেটস, ইজিপ্ট, উরুগুয়ে, আলজেরিয়া।
এবং সাথে করে সাথে করে রয়েছে ওই ব্রিক্সের যে 5টা মেম্বার, সেই 5টা মেম্বার, এই টোটাল 10টা দেশ হচ্ছে ব্রিক্সের সদস্য। এবং এখানে আলজেরিয়া হচ্ছে আপনার সর্বশেষ সদস্য। ঠিক আছে, তাহলে বর্তমান এনডিভির মেম্বারের টোটাল সংখ্যা হচ্ছে আপনার 10টা। না, এখানে মনে হয় আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে এখানে সর্বশেষ মনে হয় কলম্বিয়া যোগ দিছে, যতটুকু আমার মনে পড়ে। যাই হোক, আমি এটা আপডেট করে দিব, যদি কলম্বিয়া হয় সেক্ষেত্রে আমি কলম্বিয়া এখানে অ্যাড করে দিব। আচ্ছা, এরপরে আসেন যে আমাদের এই অঞ্চলে, অর্থাৎ এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে, এই অঞ্চলে হচ্ছে আম, যুক্তরাষ্ট্রের প্রভাব কমানোর জন্য কিছু চীনের নেতৃত্বে কিছু জোট এবং কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। তো এই যে আইএমএফ বলেন অথবা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এগুলো কিন্তু হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের এগুলা কন্ট্রোলে, এবং সবসময় এগুলোতে যুক্তরাষ্ট্রের প্রভাব সবসময় বেশি থাকে। তো এই কারণে এই আইএমএফ এর সদৃশ একটা একটা অর্থনৈতিক একটা প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে, এনডিবি। ঠিক একইভাবে ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প হিসেবেও কিন্তু আরেকটা প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, বা সংক্ষেপে AIIB। ওয়ার্ল্ড ব্যাংকের কাজ কি? ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হচ্ছে আপনাকে সে ঋণ প্রদান করবে, এবং এই ঋণটা সে প্রদান করবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে। ধরেন আপনি একটা হাসপাতাল বানাবেন, আপনি একটা ব্রিজ বানাবেন, আপনি একটা কালভার্ট করবেন, হ্যাঁ, আপনি বিভিন্ন জায়গাতে হচ্ছে যে উন্নয়নমূলক কার্যক্রম করবেন। এই উন্নয়নমূলক কার্যক্রমগুলো করার জন্যই মূলত হচ্ছে বিশ্ব ব্যাংকের তৈরি হয়েছিল। তো এই বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে, অর্থাৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঋণ প্রদান করার জন্যই কিন্তু AIIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকও তৈরি করা হয়। যেহেতু এটা চীনের উদ্যোগে তৈরি হয়েছিল, এই কারণে এটার আরেকটা নাম হচ্ছে চায়না ব্যাংক বা চীন ব্যাংক। প্রতিষ্ঠা হয় 2016-তে, এবং এটার কার্যক্রম শুরু হয় হচ্ছে 2016 সালে। সদর দপ্তর হচ্ছে বেইজিং এ অবস্থিত। দেখেন, এখানে কিন্তু ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই, ব্রিক্সের আলটিমেটলি কোনো সদর দপ্তর নাই, ঠিক আছে। তবে এনডিবি এবং AIIB এর সদর দপ্তর রয়েছে। তো বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 110। আপনারা বিভিন্ন বইতে এই সদস্য সংখ্যাটা বিভিন্ন রকম পাবেন, তবে এটাই হচ্ছে আপডেটেড। বর্তমান AIIB এর সদস্য সংখ্যা হচ্ছে 110টা, যেখানে সর্বশেষ সদস্য হচ্ছে জিবুতি। বর্তমান AIIB এর চেয়ারম্যানের নাম হচ্ছে জিন লিকুন। সাধারণত যেহেতু AIIB তে চীনের শেয়ার হচ্ছে বেশি, চীন সব থেকে বেশি এখানে টাকা পয়সা দেয়, এই কারণে সবসময় চীন থেকেই হচ্ছে AIIB এর চেয়ারম্যান নির্বাচিত হবে। এটা সবসময়ের জন্য ধ্রুব থাকবে। বাংলাদেশের চাঁদার পরিমাণ হচ্ছে 0.7%। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। তো আসেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস দেখলাম এতক্ষণ পর্যন্ত। আমরা দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নে আমরা দেখলাম যে এখানে এটা প্রতিষ্ঠিত হয় 1957-এ। তারপরে হচ্ছে এটা রোম চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরবর্তীতে 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1993 সালে। মানে ম্যাস্ট্রিক্ট চুক্তিটা স্বাক্ষরিত হয় 92-তে, আর ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 93-তে। বর্তমানে ইইউর সদস্য সংখ্যা 27টা। সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া। সর্বশেষ যে দেশটা বের হয়ে গিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, সেই দেশটার নাম হচ্ছে ব্রিটেন। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা দেশ হচ্ছে রাশিয়া, ব্রিটেন, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, ইউক্রেন এবং হচ্ছে তুর্কি। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ পরিষদের নাম ইউরোপিয়ান কাউন্সিল। এটার বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে অ্যান্তোনিও কস্তা। দ্বিতীয় সর্বোচ্চ পরিষদ ইউরোপিয়ান কমিশন। এখানে 27 জন কূটনীতিক রয়েছেন। এটার প্রেসিডেন্টের নাম হচ্ছে উর্সুলা ভেন্ডার লেন। ইউরোপিয়ান পার্লামেন্ট সচিবালয়, প্রধান সচিবালয় ফ্রান্সের স্ট্রাসবার্গ, এছাড়াও লুক্সেমবার্গ সিটি এবং ব্রাসেলসেও সচিবালয় রয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার সংখ্যা হচ্ছে 720। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এটা ফ্রাঙ্কফুর্টে অবস্থিত, জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। ইউরো মুদ্রা ব্যবহার করে 20টা দেশ, এদেরকে একত্রে ইউরোজোন বলা হয়। ইউরোজোনে টোটাল 20টা দেশ ইউরো মুদ্রা ব্যবহার করে। দেশগুলো হচ্ছে এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই। ব্যবহার করে না কোনগুলা গুরুত্বপূর্ণ রয়েছে পোল্যান্ড, হাঙ্গেরি, ডেনমার্ক। সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করেছে ক্রোয়েশিয়া। ইউরো মুদ্রা চালু হয় 1999 সালে, তবে তখন ছিল ইলেকট্রনিক মুদ্রা। 3 বছর পরে ব্যাংক নোট চালু হয় 1 জানুয়ারি 2002-এ।
ইউরোপিয়ান ইউনিয়নের বর্ডার গার্ড হচ্ছে ফ্রন্টেক্স। সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় 1985-এ। এই সেনজেন হচ্ছে লুক্সেমবার্গের একটা জায়গা। তারপরে আমরা দেখলাম হচ্ছে সর্বশেষ যুক্ত হওয়া দেশ হচ্ছে বুলগেরিয়া এবং রোমানিয়া। ব্রিক্স প্রতিষ্ঠিত হয় 2009 সালে, তবে ব্রিক্স নামকরণ হয় 2010 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য 4টা, বর্তমান সদস্য হচ্ছে 10টা। এটা কিন্তু ট্রু, এখানে কিন্তু আর কোনো ধরনের এক্সেপশন নাই। বর্তমান সদস্য 10টাই, এর বাইরে কোনোটা হবে না, ঠিক আছে? এটাই এটাই আপডেটেড। তো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সর্বশেষ দেশ। ব্রিক্সের সর্বশেষ সম্মেলন হয়েছে রাশিয়ার কাজানে, পরবর্তী সম্মেলনটা হবে ব্রাজিলে এবং পরবর্তী চেয়ারম্যান হচ্ছে ব্রাজিল। এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, দিলমা রোসেফ হচ্ছেন প্রেসিডেন্ট। সদর দপ্তর সাংহাইতে অবস্থিত। প্রতিষ্ঠা 2014, তার পরের বছর কার্যক্রম শুরু হয়। ব্রিক্সের সদস্য সংখ্যা 11টা হবে, হ্যাঁ, এটা আমি এখন শিওর হয়েছি। ব্রিক্সের সদস্য সংখ্যা হবে 11টা। আর সর্বশেষ সর্বশেষ মেম্বার হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া হচ্ছে লাস্ট মেম্বার। লাস্ট মেম্বার হচ্ছে কলম্বিয়া। এডাবলআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটাকে চীনা ব্যাংক নামে পরিচিত। 2016 সালে প্রতিষ্ঠিত, কার্যক্রম শুরু 2016। সদর দপ্তর হচ্ছে বেইজিংয়ে অবস্থিত। সদস্য সংখ্যা হচ্ছে 110। বর্তমান চেয়ারম্যান হচ্ছে জিন লিকুন। চীনের শেয়ার সবসময় বেশি থাকে। ওকে, এরপর আসেন আমরা দেখব হলো অর্থনৈতিক কিছু প্রতিষ্ঠান। শুরুতে আমরা দেখব ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে দ্য ওয়াচডগ অফ ইন্টারন্যাশনাল ট্রেড বলা হয়। ওয়াচডগ অফ ইন্টারন্যাশনাল ট্রেড কেন বলা হয়? কারণ হচ্ছে এই ডাব্লিউটিও হচ্ছে কোন দেশ কেমন শুল্ক আরোপ করবে, হ্যাঁ, তারপরে কেমন শুল্ক হবে, কোন পণ্যে কেমন শুল্ক আরোপ করা হবে, এইগুলো হচ্ছে নির্ধারণ করে। অর্থাৎ এরা ট্যারিফ নিয়ে কাজ করে, ট্যাক্স নিয়ে কাজ করে, ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কাজ করে। তো এখন আমরা যে ডাব্লিউটিও দেখতে পাই, এটার নাম কিন্তু শুরুতে ডাব্লিউটিও ছিল না। এটার নাম ছিল এটার নাম ছিল জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড, অর্থাৎ সংক্ষেপে এটা ছিল গেট। গেট থেকে পরবর্তীতে হচ্ছে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। ডাব্লিউটিওর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সদস্য সংখ্যা ডাব্লিউটিওর হচ্ছে 166। সর্বশেষ সদস্য হচ্ছে তিমুর লিস্তে। বর্তমান মহাপরিচালকের নাম হচ্ছে এনগুজি ওকোনজো ইভেলা। তো একটু আগে যেটা বলছিলাম, ডাব্লিউটিওর শুরুর দিকে এটার নাম ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড। ওই যে বলছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন পড়ানোর সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর উন্নয়নের জন্য তারা বিভিন্ন রকমের অর্থনৈতিক জোট বা বিভিন্ন ধরনের সংগঠন গড়ার পিছনে কাজ করছিল। তো এর মধ্যে একটা ছিল তাদের মধ্যে যে বাণিজ্য বাধা, হ্যাঁ, এই বাণিজ্য বাধা বা শুল্ক বাধা, এই শুল্ক বাধা দূর করার জন্য তারা একটা চুক্তি করে, সেটার নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, বা সংক্ষেপে হচ্ছে গ্যাট। তো এই গ্যাটটা প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে। জাস্ট এতটুকু জানলেই চলবে যে গ্যাট প্রতিষ্ঠিত হয়েছে 1947-এ। যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নামটা। গ্যাট, এটা যে ডাব্লিউটিওর পূর্বসূরি প্রতিষ্ঠান ছিল, এটা হচ্ছে আপনার মেইন থিম। তো এই গ্যাট থেকে পরবর্তীতে বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। তো তারা যতবার আলোচনায় বসেছে, সেই আলোচনাগুলোকে বলা হয়েছে রাউন্ড আলোচনা। ধরেন প্রথমবার যে আলোচনায় বসছে সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড আলোচনা, দ্বিতীয় যে আলোচনায় বসছে সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড আলোচনা, তৃতীয় যে আলোচনা বসছে সেটা হচ্ছে থার্ড রাউন্ড আলোচনা। তো এরকম আলোচনা করতে করতে অষ্টম রাউন্ড আলোচনা করার সময় বা অষ্টম রাউন্ডে গিয়ে গ্যাট থেকে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। তাহলে গ্যাট থেকে ডাব্লিউটিও যে প্রতিষ্ঠিত হইল, টোটাল 8 রাউন্ড আলোচনা হয়েছে। টোটাল 8 রাউন্ড আলোচনা হয়েছে। এবং এই ডাব্লিউটিও থেকে যে যাত্রা শুরু, সেটা হয় হচ্ছে 1 জানুয়ারি 1995। তো অষ্টম রাউন্ড আলোচনাটার নাম ছিল উরুগুয়ে রাউন্ড, কারণ এই আলোচনা শুরু হয়েছিল উরুগুয়েতে, এই কারণে এর নাম হচ্ছে উরুগুয়ে রাউন্ড। এই উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে গ্যাট থেকে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। তো গ্যাট থেকে ডাব্লিউটিও প্রতিষ্ঠার পেছনে একটা প্রপোজালের ভূমিকা রয়েছে। সেই প্রপোজালের নাম হচ্ছে ডাঙ্কেল প্রপোজাল বা ডাঙ্কেল প্রস্তাব। তো এই ডাঙ্কেল সাহেব ছিলেন মূলত গ্যাটের প্রেসিডেন্ট। তো তিনি হচ্ছে দেশগুলো আসলে একটা ঐক্যমতে আসতে পারছিল না যে আসলে ট্যারিফটা কিভাবে অ্যাপ্লাইড হবে, কিভাবে কাজ করবে ট্যারিফ, এটা নিয়ে দেশগুলোর মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা, হ্যাঁ, আলোচনা সমালোচনা চলছিল। তখন ডাঙ্কেল সাহেব একটা প্রস্তাব প্রদান করেন যে এইভাবে আমরা জিনিসটা করতে পারি। তখন সেটা সবার কাছে ভালো লাগে, সবাই সেটা গ্রহণ করে নেয়। এই ডাঙ্কেল প্রস্তাবের মধ্য দিয়ে
সালে গ্যাট থেকে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে এখানে এই জাস্ট ডাঙ্কেল প্রস্তাবটা মাথায় রাখবেন, বাকিগুলো প্রয়োজন নাই। তাহলে গ্যাট থেকে ডাব্লিউটিও আসলো কবে? 1 জানুয়ারি 1995 উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে। তো বর্তমানেও কিন্তু একটা রাউন্ড আলোচনা চলছে, এই রাউন্ডটার নাম হচ্ছে দোহা রাউন্ড। এটা হচ্ছে দোহাতে শুরু হয়েছে, এই কারণে এটার নাম হচ্ছে দোহা রাউন্ড। এবং এই রাউন্ডটা এখন, এই আলোচনাটা এখনো শেষ হয় না, এখনো এই আলোচনাটা আসলে চলছে। এই ডাব্লিউটিও তে একটা ছোট্ট হচ্ছে টার্ম আছে, সেই টার্মটার নাম হচ্ছে মোস্ট ফেভার্ড নেশনস, মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস। ঠিক আছে, মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস আসলে কি? এটা হচ্ছে আপনার এটা হইল ডাব্লিউটিও থেকে বলা হয়েছে যে আপনি কারো প্রতি বায়াস থাকতে পারবেন না। যেমন বাংলাদেশ ধরেন ভুটানে পণ্য রপ্তানি করছে, সেখানে বা পণ্য, এই ভুটানের পণ্য বাংলাদেশে ঢুকতে দিচ্ছে, তাই সেখানে ভুটান থেকে 5% ট্যাক্স সে রাখছে। অন্যান্য যদি হয়, অন্যান্য যদি হচ্ছে আপনার অন্যান্য যদি দেশের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রেও বাংলাদেশ অবশ্যই 5% ট্যারিফটাই সে রাখবে। হ্যাঁ, এর কম সে রাখতে পারবে না। যদি এর কম রাখে তখন সেটাকে বলা হবে মোস্ট ফেভার্ড নেশন। তো এই এমএফএন বা মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাসটা এটা মেনটেন করা যাবে না। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, যুক্তরাষ্ট্র তো বিভিন্ন দেশের জন্য বিভিন্ন শুল্ক আরোপ করেছে, তাহলে সেটা দেখেন, যুক্তরাষ্ট্র যে বিভিন্ন দেশের উপরে বিভিন্ন শুল্ক আরোপ করেছে, সেটা কিন্তু একটা বেইস ট্যারিফের পরে। বেইস ট্যারিফটা কত জানেন? বেইস ট্যারিফ হচ্ছে 15%। বাংলাদেশের উপরে যে 20% শুল্ক আরোপ করা হয়েছে পরবর্তীতে, এটা কিন্তু বেইস না। বেইস ট্যারিফ টোটাল ছিল 15%। এই টোটাল 15% ট্যারিফ এটা সব দেশের উপরই প্রযোজ্য। এর বাইরে রিসিপ্রোকাল ট্যারিফটা হচ্ছে বাংলাদেশের উপর 20%। তাহলে আলটিমেটলি আপনাকে 35% ট্যারিফ দিতে হচ্ছে। তো এখানে জাস্ট এতটুকু, যেটুকু বললাম এতটুকু মনে রাখবেন। এখানে পরীক্ষাতে আসতে পারে যে মোস্ট ফেভার্ড নেশন আসলে কি, তার উত্তর হবে যে বা মোস্ট ফেভার্ড নেশন এটা আসলে কোন দেশের সাথে কোন জোটের সাথে সম্পর্কিত, তাহলে উত্তর হবে এটা ডাব্লিউটিওর সাথে হচ্ছে সম্পর্কিত। এরপরে আসেন ব্রেটন উড সম্মেলন বা ব্রেটন উড প্রতিষ্ঠান। এই ব্রেটন উড সম্মেলনটা আপনারা কোনো কোনো বইতে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সম্মেলনগুলোর মধ্যে দেখবেন, তবে এটা আসলে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সম্মেলন না, এটার উদ্দেশ্য ছিল ভিন্ন। 1944 সালে ব্রেটন উডসে, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে মাউন্ট ওয়াশিংটন হোটেলে একটা সম্মেলন হয়। এই সম্মেলনটার মেন উদ্দেশ্য আসলে কি ছিল দেখেন, 1929 সালে যুক্তরাষ্ট্রে একটা সরি, যুক্তরাষ্ট্রে একটা মহামন্দা শুরু হয়েছিল, যেটার নাম ছিল গ্রেট ডিপ্রেশন। তো এই গ্রেট ডিপ্রেশনটা কিভাবে আসলে মোকাবেলা করা যায়, এটার জন্য যুক্তরাষ্ট্রের থেকে কিছু প্রস্তাব ছিল। এর মধ্যে একটা প্রস্তাব ছিল যে একটা প্রতিষ্ঠান থাকবে, যেটার নাম হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থাটাকে স্থিতিশীল রাখার জন্য কাজ করবে। আবার আরেকটা প্রস্তাব ছিল যে একটা বৈশ্বিক ব্যাংক থাকবে, যেখানে বিশ্বের সব দেশই হচ্ছে ঋণ নিতে পারবে। আবার একটা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাও থাকবে। তো এই চিন্তা ভাবনাগুলো থেকেই 1944 সালে একটা সম্মেলন হয়, যে সম্মেলনের নাম হচ্ছে ব্রেটন উডস সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে দুইটা নতুন সংস্থা প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠান দুইটা ছিল আইএমএফ এবং হচ্ছে বিশ্ব ব্যাংক। এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন তৈরি করারও একটা প্রস্তাব ছিল, কিন্তু সেটা আসলে তৈরি হয় নাই। পরবর্তীতে যেটা গ্যাট থেকে তৈরি হয়। তো এই আইএমএফ এবং বিশ্বব্যাংক যেহেতু ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছিল, এই কারণে এই দুইটা প্রতিষ্ঠানকে একত্রে বলা হয় ব্রেটন উডস প্রতিষ্ঠান বা ব্রেটন উডস ইনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে যে নিচের কোনটা ব্রেটন উডস প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে উত্তর হবে ওয়ার্ল্ড ব্যাংক এবং হচ্ছে আইএমএফ, এই দুইটা হচ্ছে ব্রেটন উডস প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1944 সালে। তাহলে আইএমএফ প্রতিষ্ঠিত হইল 1944 সালে, এবং আইএমএফ বলেন অথবা হচ্ছে ওয়াশিংটন অথবা ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এই দুইটার সদর দপ্তরই কিন্তু হচ্ছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ঠিক আছে। ওকে, তাহলে প্রতিষ্ঠা হয়েছে কবে? প্রতিষ্ঠা হয়েছে 1944 সালে।
প্রতিষ্ঠা হয়েছে 1944 সালে। এইটা আপনার সবসময়ের জন্যই ধ্রুব। হ্যাঁ, আপনি বিভিন্ন বইতে হয়তো 1945 দেখতে পারবেন, অথবা আপনি হচ্ছে যে আপনি আপনি হচ্ছে যে 1946ও দেখতে পারেন, ঠিক আছে। তবে এটা আসলে এগুলা ভুল। 1944টাই হচ্ছে আপনি পড়বেন। কেন পড়বেন 1944? কারণ কারণ হচ্ছে 1944 এইটা হচ্ছে আপনার ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া। ওকে, এরপরে আসেন যে চুক্তি কার্যকর হয় 1945, এগুলো প্রয়োজন নাই, এইটা পড়তে পারেন যে আইএমএফ কার্যক্রম শুরু করেছে কবে। আইএমএফ কার্যক্রম শুরু করে 1947-এ। তাহলে প্রতিষ্ঠিত হওয়ার 3 বছর পরে 1947 সালে হচ্ছে আইএমএফ তার কার্যক্রম শুরু করে। ওকে, এখন আসেন যে আইএমএফ এর আসলে কাজটা কি, আইএমএফ কি কাজ করে। দেখেন, আইএমএফ মূলত হচ্ছে তারা মুদ্রা ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। মুদ্রা ব্যবস্থাপনা মানে কি? ধরেন যে কেউ একজন, একটা দেশ, সে হচ্ছে যে আপনার আম, দেউলিয়া হয়ে গেল, হ্যাঁ, অথবা সে নেগেটিভ ট্রেড ব্যালেন্সে আছে। নেগেটিভ ট্রেড ব্যালেন্স মানে কি? নেগেটিভ ট্রেড ব্যালেন্স মানে হলো তার ইম্পোর্ট হয় বেশি, এক্সপোর্ট হয় কম। তার মানে তার বৈদেশিক মুদ্রা খরচ হবে বেশি, ইনকাম হচ্ছে কম। এই ধরনের দেশগুলো জন্য আইএমএফ তাদের পাশে দাঁড়ায়। এবং আইএমএফ হচ্ছে ধরেন কোন দেশ প্রচুর হচ্ছে ইনফ্লেশনে ভুগতেছে, তারপরে তারা হচ্ছে দেউলিয়া হয়ে গিয়েছে, যেমন শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল, এই ধরনের দেশগুলোতে আইএমএফ ঋণ প্রদান করে। তবে আইএমএফ যে ঋণ প্রদান করে, আইএমএফ এর ঋণ প্রদান করার ক্ষেত্রে আইএমএফ কিন্তু কিছু শর্ত প্রদান করে। হ্যাঁ, আইএমএফ কিছু শর্ত প্রদান করে। সেই শর্তগুলো হয় এরকম, যেমন যে তোমার তোমার কর বাড়াইতে হবে, তোমার কর ব্যবস্থাকে পুনর্গঠিত করতে হবে, হ্যাঁ, তোমার হচ্ছে শুল্ক ব্যবস্থাকে আহ, পুনর্গঠিত করতে হবে, ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে আপনার শর্তগুলো আইএমএফ চাপিয়ে দেয়। এবং আইএমএফ কিন্তু আম, উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে ঋণ প্রদান করে না আইএমএফ, ঠিক আছে। উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে কিন্তু ঋণ প্রদান করে না আইএমএফ। উন্নয়নমূলক কর্মকাণ্ড কি? উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে যে আপনার, যেমন এটা আপনি ব্রিজ করবেন, হাসপাতাল করবেন, এই ধরনের কোনো কর্মকাণ্ডে কিন্তু কখনোই আইএমএফ ঋণ প্রদান করবে না, ঠিক আছে। আচ্ছা, আইএমএফ বর্তমান সদস্য হচ্ছে 191। আর সর্বশেষ সদস্য হচ্ছে লিচেনস্টেইন। লিচেনস্টেইন হচ্ছে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝখানে ছোট্ট একটা দেশ হচ্ছে লিচেনস্টেইন। এই লিচেনস্টেইন হচ্ছে আইএমএফ এর বর্তমান সর্বশেষ সদস্য, 191 নাম্বার সদস্য। বাংলাদেশ আইএমএফ এর সদস্যপদ লাভ করেছে 1972 সালে। বাংলাদেশ কিন্তু 1972 সালে আরো কয়েকটা জোটের সদস্যপদ লাভ করেছিল। কোন কোন? যেমন হচ্ছে ইউনেস্কো। বাংলাদেশ ইউনেস্কো সদস্য লাভ করে 1972 সালে। বাংলাদেশ আইএলও আইএলওর সদস্যপদ লাভ করে 1972-তে। তাহলে বাংলাদেশ আইএমএফ এরও সদস্যপদ লাভ করে 1972-তে আইএমএফ। এবং বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যপদ লাভ করে 1972-তে, ঠিক আছে। ওকে, বর্তমানে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। প্রধান অর্থনীতিবিদের নাম হচ্ছে পিয়েরে অলিভার। স্পেশাল ড্রয়িং রাইটস, আইএমএফ যেহেতু ঋণ প্রদান করবে, এখন এই ঋণ প্রদান করার জন্য সে যদি কেবল একটা একটা হচ্ছে আহ, মুদ্রা রাখে, সেক্ষেত্রে আসলে ঋণ প্রদান করাটা একটু কষ্টকর। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখা যাবে যে কেউ একজন, কোন একটা দেশ থাকবে যে সে সে ডলারে ঋণ নিতে চাইবে না, ঠিক আছে। আবার দেখা যাবে যে কেউ হয়তো পাউন্ডে ঋণ চাচ্ছে। তো এই কারণে এই কারণে হচ্ছে আইএমএফ এর ঋণ যাতে সে দিতে পারে, এই কারণে সে কয়েকটা মুদ্রা রিজার্ভ হিসেবে রাখে, ঠিক আছে। এই রিজার্ভ হিসেবে রাখার যে মুদ্রাগুলো, এগুলোকে একসাথে বলা হয় স্পেশাল ড্রয়িং রাইটস, হ্যাঁ, বা সংক্ষেপে এসডিআর। তো এইটা যখন আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে, তখন কিন্তু এইটা ছিল না। তখন কিন্তু এটা হচ্ছে যে আম, চালু ছিল না। 1969 সালে এইচডিআর হচ্ছে আপনার চালু হয়। তো 1969 সালে হচ্ছে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন হয়, এবং গঠনতন্ত্র সংশোধন হওয়ার মাধ্যমে এইচডিআর কে
তাদের রিজার্ভ কারেন্সি বা রিজার্ভ মুদ্রা হিসেবে নির্ধারণ করা হয়। তো এই সালটা খুবই ইম্পর্টেন্ট, 1969। এবং আইএমএফ হচ্ছে এই এইচডিআর এর টোটাল 5টা মুদ্রা রয়েছে। এই 5টা মুদ্রা হচ্ছে মার্কিন ডলার, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং চীনা হচ্ছে ইউয়ান। চীনা ইউয়ানকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে রেনমিনবি। রেনমিনবি, চীনের ইউয়ানকে রেনমিনবি নামেও ডাকা হয়। এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, নাইস টু নো। উন্নয়নশীল দেশগুলোতে বা স্বল্পোন্নত দেশগুলোতে আইএমএফ যে ঋণ প্রদান করে, একটু আগে বললাম, এই ঋণ প্রদান করার ক্ষেত্রে সে কিন্তু কিছু শর্ত পালন করতে হয়। যেমন বাংলাদেশকে সে শর্ত দেয় যে তুমি জ্বালানি তেলে আর ভর্তুকি দিতে পারবা না, তুমি হচ্ছে যে তোমার কর তোমার বাড়াইতে হবে, হ্যাঁ, তোমার রাজস্ব আয় বাড়াইতে হবে, হ্যাঁ, এই সমস্ত শর্ত টর্ত কিন্তু আইএমএফ দেয়। তো এই শর্তগুলোকে একসাথে বলা হয় হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, বা সংক্ষেপে হচ্ছে সেপ, SAP, সেপ। ওকে, আমরা একটু পর রিক্যাপ করবো। আমরা পড়বো এখন ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। প্রতিষ্ঠা হচ্ছে 1944-এ, তবে কার্যক্রম শুরু হয় হচ্ছে আইএমএফ এর 1 বছর আগেই, 1946 সালে। তো এই ওয়াশিংটন ডিসিতে এটার সদর দপ্তর অবস্থিত, এবং এই ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়ন কর্মকাণ্ডে ঋণ প্রদান করা, দারিদ্র বিমোচনে ঋণ প্রদান করা। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আপনাকে এই যে আপনার মুদ্রাজনিত কোনো সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে ঋণ প্রদান করবে না। ওয়ার্ল্ড ব্যাংক সবসময় হচ্ছে আপনাকে ঋণ দিবে, ওয়ার্ল্ড ব্যাংক সবসময় হচ্ছে আপনাকে ঋণ প্রদান করবে হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ডে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন যে সদস্য সংখ্যা। ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য সংখ্যা হচ্ছে 189, সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। বাংলাদেশ 1972-তে সদস্যপদ লাভ করে। তাহলে দেখেন 1972-তে কিন্তু অনেকগুলো ঘটনা আপনারা দেখলেন। 1972-তে বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যপদ লাভ করেছে, আইএমএফ এর সদস্যপদ লাভ করেছে, তারপরে হচ্ছে আপনার আইএলওর সদস্যপদ লাভ করে, তারপর হচ্ছে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। হ্যাঁ, তাহলে এইগুলোর সদস্যপদ লাভ করে বাংলাদেশ, এগুলো একসাথে আপনারা মনে রাখবেন। ইউনেস্কো সদস্যপদ লাভ করেছে 1972-তে। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন অজয় বাঙ্গা। বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নাম হচ্ছে ইন্দরমিত সিং গিল। এই ওয়ার্ল্ড ব্যাংকের কিছু আঞ্চলিক সদর দপ্তর আছে। তো আঞ্চলিক সদর দপ্তরের মধ্যে আপনি কেবল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তরটাই পড়বেন। এটা হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। ঠিক আছে, জাস্ট এটা পড়লেই হবে, বাকিগুলো আসলে প্রয়োজন নাই, পরীক্ষাতে আসবে না বাকিগুলো। এই ওয়ার্ল্ড ব্যাংকের টোটাল 5টা উইং আছে। এই 5টা উইং হচ্ছে IBRD, IDA, IFC, MIGA, ICSID। তবে মজার ব্যাপার হচ্ছে, আমরা এখন যে ওয়ার্ল্ড ব্যাংক নামটা দেখি, এই নামটা কিন্তু যখন ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় তখন ছিল না। ওয়ার্ল্ড ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয় তখন ওয়ার্ল্ড ব্যাংকের নাম ছিল IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। শুরুতে নাম ছিল হচ্ছে এই IBRD, কিন্তু এই সংবাদ সংস্থা, অর্থনীতিবিদরা এই IBRD কে ওয়ার্ল্ড ব্যাংক নামে ডাকা শুরু করলেন। তো এই কারণে পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক নামটাই হচ্ছে ফেমাস হয়ে যায় এবং ওয়ার্ল্ড ব্যাংক নামটাই প্রতিষ্ঠিত হয়ে যায়। তবে আলটিমেটলি নামটা কিন্তু ছিল আসলে IBRD। তো পরবর্তীতে আস্তে আস্তে এই ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে টোটাল 5টা উইং তৈরি হয় ধাপে ধাপে। IBRDর পরে IDA, IFC, মিগা এবং ICSID তৈরি হয়, এবং এই সবগুলোকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। সবগুলোকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এটা হচ্ছে অফিসিয়ালি বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, আমরা যদি এটাকে ওয়ার্ল্ড ব্যাংক নামেই চিনি। এখানে আরেকটা ছোট্ট ইস্যু আছে, সেই ইস্যুটা হচ্ছে, যদি অফিসিয়ালি বলা হয় তাহলে ওয়ার্ল্ড ব্যাংক বলতে মূলত 2টা উইংকে বোঝায়। সে 2টা উইং হচ্ছে IBRD এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই 2টাকে অফিসিয়ালি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক নামে ডাকা হয়। কেন? কারণ হচ্ছে এই 2টা প্রতিষ্ঠানই সরকারি খাতে এবং হচ্ছে সরকারকে ঋণ প্রদান করে। অন্যান্য যেগুলো আছে সেগুলো সরকারকে কোনো ঋণ প্রদান করে না এবং তাদের কার্যক্রম ভিন্ন ভিন্ন আছে। এই কারণে IBRD এবং হচ্ছে IDA, এই 2টাকে অফিসিয়ালি বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে এখানে একটু প্যাচ লেগে যাচ্ছে মনে হচ্ছে, আমি একটু আবারও ক্লিয়ার করি প্যাচটা। দেখেন, আমরা এখন ওয়ার্ল্ড ব্যাংক নামে যেটাকে চিনি, এটা শুরুতে নাম ওয়ার্ল্ড ব্যাংক ছিল না, নাম ছিল IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। IBRD ছিল নামটা।
তো কিন্তু এটার মানুষের মুখে মুখে ওয়ার্ল্ড ব্যাংক নামটা ছড়িয়ে যায়। পরবর্তীতে আস্তে আস্তে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে টোটাল 5টা উইং তৈরি হয়। তো আসলে এটা আসলে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে না, এই 5টা উইংকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তো এর মধ্যে আইবিআরডি এবং আইডিএ স্পেসিফিক ভাবে এই দুইটাকে আসলে ওয়ার্ল্ড ব্যাংক নামে ডাকা হয় অফিসিয়ালি, যদি আমরা আসলে এটা জানতাম না বা আমরা এটা জানি না বা আমরা ওইভাবে চিন্তাও করি না। তো কেন আইবিআরডি এবং আইডিএ কে ওয়ার্ল্ড ব্যাংক নামে ডাকা হয়? কারণ হচ্ছে এরা সরকারি কাজে ঋণ প্রদান করে, সরকারকে ঋণ প্রদান করে, এই কারণে। ওকে। তো আইবিআরডির সদস্য সংখ্যা কত? ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য সংখ্যা যত হবে আইবিআরডির সদস্য সংখ্যা ততই হবে, কারণ ওয়ার্ল্ড ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে হচ্ছে আইবিআরডি। এবং আইবিআরডি যে ঋণ প্রদান করে এরা একটু কঠিন শর্তে ঋণ প্রদান করে, শর্তগুলো একটু কঠিন হয়। আইএফসি ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, এটা হচ্ছে প্রতিষ্ঠা হয় কবে বা সদস্য সংখ্যা কত প্রয়োজন নাই, যেটা লাগবে সেটা হচ্ছে এই আইএফসি কোন জায়গায় ঋণ প্রদান করে। আইএফসি হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগ, উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ প্রদান করে, এবং তারা এসএমই খাতে, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজেও তারা ঋণ প্রদান করে। ঠিক আছে। তো এই দুইটা লাইন হচ্ছে গুরুত্বপূর্ণ, যে এসএমই এবং হইলো বিনিয়োগ, উন্নয়ন এবং হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিতে ঋণ প্রদান করে। আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে আইডিএ, এই আইডিএর কাজটা খুব ইম্পর্টেন্ট। আইডিএ প্রতিষ্ঠিত হয় 1960-তে, এবং এই আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। সফট লোন মানে কি? সফট লোন মানে হচ্ছে যেই লোনের ইন্টারেস্ট রেট অনেক কম, সেটাকে বলা হয় সফট লোন। মানে হচ্ছে ধরেন ইন্টারেস্ট রেটটা থাকবে 0.1%, হ্যাঁ, 0.05%, এই সমস্ত ইন্টারেস্ট রেটে যারা ঋণ প্রদান করে সেই ঋণগুলোকে বলা হয় সফট লোন। তো আইডিএ গরিব দেশগুলোকে এই স্বল্প সুদে ঋণ প্রদান করে, এবং ঋণ প্রদানের টাইম ফ্রেমটা অনেক বেশি থাকে, যে ঠিক আছে যাও, তোমারে আমি এত মিলিয়ন ডলার ঋণ দিলাম, তোমার হচ্ছে ঋণ প্রদানের ইন্টারেস্ট রেট হলো 0.05%, এবং তুমি আগামী 10 বছরে আমাকে এই ঋণটা প্রোভাইড করবা। তো এইগুলা হচ্ছে আপনার সফট লোন উইন্ডো। সহজ শর্তে ঋণ দেয়, দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে। আইসিএসআইডি, এটার সদস্য সংখ্যা পড়ার কোনো প্রয়োজন নাই। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, তার মানে ইনভেস্টমেন্ট ডিসপিউটে হচ্ছে আইসিএসআইডি হচ্ছে কাজ করে। এই আইসিএসআইডির কাজগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কবে কত সালে প্রতিষ্ঠিত হয়, সদস্য সংখ্যা কত, কোনো প্রয়োজন নাই। সর্বশেষ হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। এটা অনেকটা হচ্ছে আপনার এটা অনেকটা মাতব্বর হিসেবে কাজ করে। মাতব্বর মানে হচ্ছে এরকম, ধরেন আপনি কোনো জায়গায় হচ্ছে বিনিয়োগ করছেন, এখন আপনার বিনিয়োগের গ্যারান্টি কি? গ্যারান্টি বলতে ধরেন ধরেন এই যে বাংলাদেশে কে একজন বিনিয়োগ করতে চায়, এখন বাংলাদেশ তো পলিটিক্যালি আনস্টেবল, পলিটিক্যালি স্টেবল না। এখন যদি সে যে বিনিয়োগটা করছে সেটা যদি উঠে না আসে, হ্যাঁ, এটার বা তার বিনিয়োগটা যদি লস হয়, এই গ্যারান্টি আপনাকে কে দিবে? তো এই গ্যারান্টি দেওয়ার কাজটা করে হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তো এটা প্রতিষ্ঠিত হয় সবার শেষে 1988 সালে হচ্ছে মিগা প্রতিষ্ঠিত হয়। 1988 সালে আমরা আরো দুইটা ঘটনা দেখেছি। সেই দুইটা ঘটনা হচ্ছে যে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে একটা একটা মিশনে অংশগ্রহণ করে। সেই মিশনের নাম ছিল ইউনিমগ, এবং ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্স, তারা হচ্ছে নোবেল প্রাইজ লাভ করে 1988 সালে। তাহলে এইভাবে যদি আপনি একটু সালগুলা, একটা সাল পড়ার সময় যদি আরেকটা তথ্য একটু হিসাব করে পড়েন বা একটু কল্পনা করে পড়েন, তাহলে এই সালগুলো মনে থাকার সম্ভাবনা হচ্ছে বাড়বে। ওকে, এগুলো সদস্য সংখ্যা প্রয়োজন নাই। তাহলে এটা হচ্ছে বিনিয়োগকারীদের বিভিন্ন ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। ওকে, এখন আসেন যে এই আইএমএফ এবং হচ্ছে বিশ্বব্যাংক তারা নিয়মিতই সম্মেলন করে, তবে তাদের সম্মেলনের একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা হইলো তারা প্রতি বছর হচ্ছে তারা প্রতি 2 বছর পরপর পরপর 2 বছর ওয়াশিংটন ডিসিতে সম্মেলনটা করে, আর 2 বছর পরে 1 বছর তারা অন্য কোথাও সম্মেলনটা করে। তো 2024 এবং 25 সালে এই 2 বছরই হচ্ছে ওয়াশিংটন ডিসিতে হচ্ছে সম্মেলন। 2026 সালে এই সম্মেলনটা হবে থাইল্যান্ডের ব্যাংককে। ওয়াশিংটন কনসেনসাস, এই ওয়াশিংটন কনসেনসাস হইল এটা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের একটা একটা নীতিগুলো হচ্ছে যে ওয়াশিংটন কনসেনসাস হইল যে এখানে কিছু নীতি আছে, যেই নীতিমালাগুলো যদি কোনো দেশ ফলো করে তখন ওই দেশকে এই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ
তারা ঋণ প্রদান করে। তো এই নীতিগুলোকে একসাথে বলা হয় হচ্ছে ওয়াশিংটন কনসেনসাস। এই ওয়াশিংটন কনসেনসাসে টোটাল 10টা নীতিমালা আছে। এই নীতিমালাগুলো কেন হচ্ছে যুক্তরাষ্ট্র দেয়? কারণ এগুলো দিলে তাদের সুবিধা হয়, তাদের পুঁজিবাদের জন্য ভালো হয়, এবং তারা বিশ্বাস করে যে এই নীতিমালাগুলো যদি কেউ কোনো দেশ পালন করে তাহলে সেই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তো এখানে কোন কোন নীতিমালা আছে এটা আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে আসলে নীতিমালার সংখ্যা হচ্ছে 10টা, এতটুকু পড়লেই এনাফ। এখন আসেন যে বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক ব্লক বা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটা। বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক ব্লক হচ্ছে বর্তমানে আরসেপ। এবং গত 47 একটা প্রশ্ন আসছিল যে অর্থনৈতিক জোট কোনটা। আমি জানি না এটা পিএসসি উত্তর কোনটা নিয়েছে, তবে এই লেটেস্ট যে আপডেট সর্বশেষ আগস্ট মাসে হচ্ছে আইএমএফ একটা রিপোর্ট প্রকাশ করে। আগস্ট মাসের আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক ব্লক এবং হচ্ছে অর্থনৈতিক ব্লক দুইটাই হচ্ছে আরসেপ। দুইটাই হচ্ছে আরসেপ, ঠিক আছে, দুইটাই হচ্ছে আরসেপ। তবে আমার কাছে মনে হয় পিএসসি হচ্ছে এই সর্বশেষ পরীক্ষাতে ইউরোপিয়ান ইউনিয়নই উত্তরটা নিয়েছে। কারণ আমি যাদের কাছে শুনেছি যে কাটমার্ক হিসাব যারা যেভাবে করেছে সেভাবে তাদের ইউরোপিয়ান ইউনিয়ন হওয়ার কথা। তো যাই হোক, সে যাই হোক, দুটাই হতে পারে। তবে বর্তমানে কিন্তু আরসেপ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ সর্বশেষ আগস্ট মাসে এটা আইএমএফ প্রকাশ করেছে। আইএমএফ একটা রিপোর্টে প্রকাশ পেয়েছে যে বর্তমানে সব থেকে বড় অর্থনৈতিক জোট বলেন বা বাণিজ্যিক জোট বলেন, দুইটাই হচ্ছে আরসেপ, ঠিক আছে। সুতরাং এখন আরসেপই মনে রাখবেন। আর যদি বলা হয় অর্থনৈতিক সব থেকে বড় অর্থনৈতিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান কোনটা, সেক্ষেত্রে হবে কিন্তু ডাব্লিউটিও। ওকে, তাহলে এই আরসেপের এব্রিভিয়েশনটা হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা সংক্ষেপ হচ্ছে আরসেপ। এটা চীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় 2020 সালে। 2020 সালে হচ্ছে চীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয় প্রয়োজন নাই, এটার বাকিগুলো প্রয়োজন নাই, জাস্ট এটা পড়লে হবে। এটা আমাদের এশিয়া, আম, আহ, দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়া বা এশিয়া অঞ্চলের একটা বাণিজ্যিক জোট, অর্থনৈতিক জোট। তো এটার বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 15টা। এই 15টা সদস্য সংখ্যার মধ্যে রয়েছে আসিয়ান ভুক্ত যে 10টা দেশ, সেই 10টা দেশ, সাথে রয়েছে চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং হচ্ছে দক্ষিণ কোরিয়া। এবার চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কি কি জিনিস পড়লাম। তাহলে আমরা রিক্যাপটা করবো কোত্থেকে? আমরা রিক্যাপটা একটু ব্রেটন উডস প্রতিষ্ঠান থেকে করি, না ডাব্লিউটিও থেকে আমরা রিক্যাপ করবো। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও, এটা সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। সর্বশেষ সদস্য তিমুর লিস্টে, 163তম সদস্য হচ্ছে তিমুর লিস্টে। এর আগে এটার নাম ছিল আসলে গ্যাট। গ্যাট থেকে ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে 1995 সালের 1লা জানুয়ারি। আর এটার 8ম রাউন্ড চলছিল তখন। তারপরে আমরা দেখলাম হচ্ছে বর্তমানে চলছে 9ম রাউন্ড। মোস্ট ফেভার্ড নেশন এমএফএন ডাব্লিউটির সাথে সম্পর্কিত একটা টার্ম। ব্রেটন উডস প্রতিষ্ঠিত হয় 1944-এ। ব্রেটন উডস এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স বলা হয়। আইএমএফ ওয়াশিংটন ডিসিতে এটা সদর দপ্তর অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হয় 1944-এ। কার্যক্রম শুরু হয় 1947-এ। আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ টাজ করে। বর্তমান সদস্য হচ্ছে 191, সর্বশেষ সদস্য লিচেনস্টেইন। বাংলাদেশ সদস্য হয় হচ্ছে 1972 সালে। ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভা। প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভার। এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস, এটা হচ্ছে আইএমএফ এর রিজার্ভ সম্পদের একক। 1969 সালে হচ্ছে চালু হয়। তারপরে হচ্ছে ক্লাবের সদস্য হচ্ছে 5টা। এসডিআর ক্লাবের সদস্য মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন এবং হচ্ছে চীনা ইউয়ান। ইউয়ান, এটার আরেকটা নাম হচ্ছে রেনমিনবি। তারপরে আমরা দেখলাম উন্নয়নশীল বিশ্বে ঋণ দানের শর্ত হচ্ছে স্যাপ, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয় 1944 সালে। কার্যক্রম শুরু হয় 1946-এ। সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটা সদস্য সংখ্যা 189, সর্বশেষ সদস্য নাউরু। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972-তে। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রমিত সিং গিল। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। 5টা উইং রয়েছে, এই 5টা উইংকে একত্রে বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তবে বিশ্বব্যাংকের প্রিভিয়াস নাম ছিল আইবিআরডি। আইবিআরডি এবং আইডিএ এই দুইটাকে একত্রে ওয়ার্ল্ড ব্যাংক বলা হয় অফিসিয়ালি। আইবিআরডি মূল কাজ পরিচালনা করে। আইএফসি হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রদান করে এবং হচ্ছে এসএমই খাতে ঋণ প্রদান করে। আইডিএ কে সফট লোন উইন্ডো বলা হয়, কারণ তারা সহজ শর্তে ঋণ প্রদান করে। আইসিএসআইডি তারা হচ্ছে বিনিয়োগজনিত ডিসপিউট তারা দূরীকরণে কাজ করে। মিগা হচ্ছে বিনিয়োগে তারা গ্যারান্টি প্রদান করে। এটাই হচ্ছে 1988 সালে প্রতিষ্ঠিত সর্বশেষ ওয়ার্ল্ড ব্যাংকের উইং। ওয়াশিংটন সম্মেলনটা হচ্ছে
প্রতি 2 বছর সম্মেলন হয় ওয়াশিংটন ডিসিতে, এরপরের সম্মেলনটা হয় থাইল্যান্ডের ব্যাংককে, ওয়াশিংটন কনসেনসাস, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জড়িত একটা নীতিমালা। বিশ্বের সব থেকে বড় বাণিজ্যিক এবং অর্থনৈতিক জোটের নাম হচ্ছে আরসেপ। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডাব্লিউটিও। আরসেপ প্রতিষ্ঠিত হয় 2020 সালে, সদস্য সংখ্যা হচ্ছে 15টা। ওকে, এরপর আসেন এডিবি। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি। এডিবির সদর দপ্তর হচ্ছে আপনার ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হয়েছিল এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে দারিদ্র্য দূর করা এবং অর্থনৈতিকভাবে এদেরকে স্বাবলম্বী করতে ঋণ প্রদান করার জন্যই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও কিন্তু উন্নয়নমূলক কর্মকাণ্ডে, সামাজিক উন্নয়নে এরা হচ্ছে ঋণ প্রদান করে। প্রতিষ্ঠিত হয়েছে 1966-এ, 1963 সালে হচ্ছে এটা তৈরি হয়। আমরা এখানে কিন্তু এই যে 1960 সালের রেঞ্জে কয়েকটা সাল পেয়েছি, এর মধ্যে আমরা শুরুতে পেয়েছিলাম 1965। 1965-এ কি হয়েছে? 1965-এ ওই যে অস্থায়ী সদস্য পদ বৃদ্ধি করা হয়েছিল ইউনাইটেড নেশনসের। তারপরে আমরা দেখেছিলাম হচ্ছে 1964 হচ্ছে G77 প্রতিষ্ঠিত হয়। তারপরে আমরা এখন দেখলাম হচ্ছে 1966 হচ্ছে আপনার এডিবি প্রতিষ্ঠিত হয়। তারপরে আমরা দেখলাম হচ্ছে 1969 কি হয়? 1969 হচ্ছে আপনার ওই যে স্পেশাল ড্রয়িং রাইট ওইটা হয়। তাহলে এই তারিখগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, মনে না থাকলে কষ্ট করে বেশি প্রেশার নেওয়ার প্রয়োজন নাই, কারণ এখান থেকে আসলে 1 মার্ক আসবে। তো আপনার যদি মনে না থাকে, এই 1 মার্কের জন্য যদি আপনার অন্য জায়গা দিয়ে বেশি মার্ক ছিনতাই হয়ে যায়, তাহলে তো হবে না, ঠিক না? তাহলে এডিবির বর্তমান সদস্য হচ্ছে 31, তবে সর্বশেষ সদস্য হচ্ছে ইসরায়েল। এই ইসরায়েল সদস্য হয়ে টোটাল সদস্য হয় 69। তাহলে বর্তমান এডিবির সদস্য সংখ্যা হচ্ছে 69, সর্বশেষ সদস্য হচ্ছে ইসরায়েল। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973 সালে। তো এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম যে বাংলাদেশ সদস্যপদ লাভ করছিল 1972 সালে, কিন্তু এখন আমরা দেখলাম যে এডিবিতে এসে বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে 1973 সালে। বর্তমানে এডিবির প্রেসিডেন্ট নাম হচ্ছে মাসাতো কান্দা, তিনি একজন জাপানি। তবে ঐতিহ্যগতভাবেই জাপান থেকেই বা জাপানের একজন নাগরিক হচ্ছে এডিবির সদস্যপদ, এডিবির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কারণ হলো এডিবিতে জাপানের শেয়ারের পরিমাণ সব থেকে বেশি, জাপান সব থেকে বেশি চাঁদা প্রদান করে। ওকে, এরপর আসেন ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটা একটা ধৈর্যের প্রতিষ্ঠান, এটা আসলে কোনো কাম কাজ নাই। এরা হচ্ছে এদের সম্মেলন হয়, বার্ষিক সম্মেলন হয়, সেখানে তারা মিলিত হয়, চা বিস্কুট খায়। অবশ্য চা বিস্কুট খায় না, এরা তো আর গরিব না, এরা হচ্ছে বড় লোক। চা বিস্কুট খায় না, ভালো ভালো জিনিসই খায়, কিন্তু আসলে কাজের কাজ কোনো কিছু হয় না, এরা কাজের কাজ কোনো কিছু করতে পারে না। তো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এইটা হচ্ছে আপনার 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, আপনারা দেখেছিলেন। সেই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় জেরুজালেমের আল আকসা মসজিদে হচ্ছে আগুন ধরিয়ে না, জেরুজালেমের বাইতুল মোকাদ্দেস মসজিদে ইসরায়েল আগুন লাগিয়ে দিয়েছিল। তখন মুসলিম দেশগুলো চিন্তা করলো যে কিরে, আমরা তো আসলে প্রতিবাদ করতে পারতেছি না, কারণ আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই, নির্দিষ্ট কোনো আমাদের প্ল্যাটফর্ম নাই যাতে করে আমরা একটা প্রতিবাদ করতে পারি। তাহলে তাহলে কি করতে হবে? আমাদের একটা নির্দিষ্ট আসলে প্ল্যাটফর্ম দরকার। তো এই নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্য নিয়েই হচ্ছে 1969 সালে হচ্ছে মরক্কোর রাজধানী রাবাতে হচ্ছে ওআইসি প্রতিষ্ঠিত হয়, ইসলামিক সম্মেলন সংস্থা প্রতিষ্ঠিত হয়। তাহলে 1969 সালে আমরা দুইটা জায়গায় পেয়ে গেলাম, একটা হচ্ছে এসডিআর এবং আরেকটা হচ্ছে এই ওআইসিতে আমরা পেয়ে গেলাম 1969। তো এটা এই উদ্যোক্তা ছিল মিশর এবং মরক্কোর রাবাতে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সদস্য হচ্ছে 57 এবং প্রতিষ্ঠাকারী সদস্য ছিল 25। প্রতিষ্ঠাকারী সদস্য কত ছিল এটা প্রয়োজন নাই, সদস্য সংখ্যা 57, এটা বললেই চলবে। বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে ওআইসির? এটা খুব গুরুত্বপূর্ণ। 1974 সালের 23 ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশ ওআইসি সদস্যপদ লাভ করে, এবং ওটা ছিল ওআইসির দ্বিতীয় সম্মেলন। এই দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ হচ্ছে ওআইসি সদস্যপদ লাভ করেছিল। তো এই ওআইসির সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1974 সালে। বাংলাদেশ কিন্তু 1974 সালে ইউনাইটেড নেশনসের সদস্যপদ লাভ করেছিল। তাহলে এটাও কিন্তু একটা সম্পূরক তথ্য হিসেবে মনে রাখবেন। দাপ্তরিক ভাষা 3টা, আরবি, ফরাসি এবং হচ্ছে ইংরেজি। ফরাসি মানে হচ্ছে ফ্রেঞ্চ, নট ফার্সি। আরবি, ফরাসি এবং হচ্ছে ইংরেজি। অমুসলিম হয়েও টোটাল 8টা সদস্য আছে যারা ওআইসি সদস্য। তারা কেন অমুসলিম হয়ে এখানে যোগ দিছে? তারা ভাবছিল আরে মুসলিম দেশগুলো তো একত্রিত হয়েছে, তাহলে এদের সাথে আমরা যোগ দিই, আমাদের মনে হয় সুবিধাই হবে, একটা কমন প্ল্যাটফর্ম পাবো। কিন্তু এরা তো আর জানতো না যে মুসলিম দেশগুলো হচ্ছে দুইঞ্চা, এদের কোনো আইল বিল নাই। তারপরও কি করবে, এরা যোগ দিয়েছিল ছোট রাষ্ট্র হিসেবে আর কি।
এখানে কে কে আছে? এখানে রয়েছে উগান্ডা, গায়ানা, সুরিনাম, বেনিন, ক্যামেরন, গেবন, আইভরি কোস্ট, মোজাম্বিক। নাইস টু নো, খুব একটা জানার প্রয়োজন নাই। নাইস টু নো। আচ্ছা, 4টি অঙ্গ সংস্থা আছে, এটাও প্রয়োজন নাই, প্রয়োজন নাই এটা। সদর দপ্তরটা ইম্পর্টেন্ট আছে। ওআইসির সদর দপ্তর হচ্ছে মক্কার জেদ্দায় অবস্থিত। মক্কার জেদ্দা, মক্কার জেদ্দাতে হচ্ছে ওআইসির সদর দপ্তর অবস্থিত। বর্তমান মহাসচিবের নাম হচ্ছে হুসাইন ইব্রাহিম তহা। এই ওআইসির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মরক্কোর রাবাতে। এই প্রথম সম্মেলনের মধ্য দিয়েই হচ্ছে ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় সম্মেলন হয় হচ্ছে লাহোরে। সর্বশেষ সম্মেলন হয়েছিল গাম্বিয়াতে 2024 সালে। আর পরবর্তী সম্মেলনটা হবে হচ্ছে আজারবাইজানে 2026 সালে। প্রথম মহাসচিব কে ছিল এটা প্রয়োজন নাই। ওকে, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা মূলত ওআইসির একটা অঙ্গ প্রতিষ্ঠান। আইডিবি প্রতিষ্ঠা সাল প্রয়োজন নাই। সেটা প্রয়োজন, সেটা হচ্ছে এটার সদর দপ্তর কোথায়। এই আইডিবির সদর দপ্তর হচ্ছে জেদ্দাতেই মনে হয় অবস্থিত। জেদ্দা। আইডিবি, আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারটা হচ্ছে আপনার হেডকোয়ার্টার জেদ্দা। জেদ্দাতেই হবে, জেদ্দাতেই হবে। এটা এখানে উল্লেখ ছিল কিন্তু এটা কোনো কারণে বাদ পড়ে গিয়েছে। HQ আমি এটা আপডেট করে দিব। হেডকোয়ার্টার হচ্ছে জেদ্দায় অবস্থিত, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওকে, আমরা একদম শেষ দিকে চলে আসছি, আর অল্প কিছু পড়াশোনা বাকি আছে। দ্য কমনওয়েলথ অফ নেশন। দেখেন, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ব্রিটিশরা তাদের কলোনিগুলো ছেড়ে চলে আসতেছিল, তখন তারা চিন্তা করলো যে হারে, এই কলোনিগুলোকে আমরা শোষণ করছি, শাসন করছি, এখন তো একটু পরাণ পরে। পরাণ পরে মানে কি? পরাণ পরে মানে ওই যে মন কাঁদে, হ্যাঁ, এটা হচ্ছে পরাণ পরে। তখন চিন্তা করলো হারে, এদের সাথে তো আসলে একটা সম্পর্ক রাখা দরকার। কিভাবে এদের সাথে সম্পর্ক রাখা যায়? আমরা তো এখন ছেড়ে চলে আসতেছি, কিভাবে সম্পর্ক রাখা যায়? তখন তার চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, আমরা একটা গ্রুপ খুলি। গ্রুপ খুলে এদেরকে ইনভাইটেশন পাঠাই। এই যে আমরা যেরকম এখন আমরা মেসেঞ্জার গ্রুপ খুলি, এরকম তারা একটা গ্রুপ খুলছে। সেই গ্রুপটার তারা নাম দিয়েছে কমনওয়েলথ অফ নেশন। তো তারা এই কলোনিগুলোকে শোষণ শাসন করে এখন তারা এই গ্রুপ খুলছে যে এই গ্রুপের মাধ্যমে আমরা তোমাদের উন্নতিতে তোমাদেরকে হেল্প করব। হ্যাঁ, তোমাদের গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, তোমাদের আম, শিক্ষা সংস্কৃতি কিভাবে উন্নত করা যায়, এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই এটার মানে ইন্টেনশন তো ভালো। আবারও যেহেতু আবার যুক্তরাজ্য যেহেতু একটা বড় দেশ, তখন হচ্ছে এই কলোনিগুলো হচ্ছে এই কমনওয়েলথে তারা যোগ দেয়। এই তো কমনওয়েলথ এটা প্রতিষ্ঠিত হয়েছে 1949-এ। 1949-এ আরো দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আমরা দেখেছিলাম। কোনটা? ওই যে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949-এ। তারপরে ওই যে আহ, চায়নাতে চায়নাতে হচ্ছে আপনার ওই যে মাও সেতুং এর যে মাও সেতুং এর যে আপনার আম, বিপ্লব, সেই বিপ্লবও কিন্তু হয়েছিল 1949-এ। তাহলে 1949 সালে লন্ডন ঘোষণার মধ্য দিয়ে, মানে লন্ডনে বসে হচ্ছে এই ঘোষণাটা দেওয়া হয়েছিল। এই লন্ডন ঘোষণার মধ্য দিয়ে হচ্ছে প্রতিষ্ঠিত হয় কমনওয়েলথ। ঠিক আছে, এটা প্রয়োজন নাই। তাহলে 1949 সাল। তো কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনের মার্লবোরো হাউসে অবস্থিত। এটার কাজ হচ্ছে সদস্য দেশগুলোর গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, উন্নয়ন, শান্তি ইত্যাদি নিয়ে কাজ করা। সদস্য সংখ্যা হচ্ছে 56। তাহলে ওআইসির সদস্য সংখ্যা হচ্ছে 57, আর কমনওয়েলথের সদস্য সংখ্যা হচ্ছে 56। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। তাহলে 1972 সালে অনেকগুলা হয়েছে, ঠিক না? 1972 সালে অনেকগুলো আপনার বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে। 1972 সালে হচ্ছে ইউনেস্কো, 1972 সালে হচ্ছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ILO, তারপরে হচ্ছে এখানে আমরা দেখলাম হচ্ছে কমনওয়েলথ। ঠিক আছে, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যই লাভ করে। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে, তাহলে উত্তর কিন্তু হবে কমনওয়েলথ। কমনওয়েলথের পরে এরপর আস্তে আস্তে বাকিগুলো সদস্যপদ বাংলাদেশ লাভ করেছে। সার্কভুক্ত দেশ কিন্তু কমনওয়েলথ সদস্য নয়, এরকম দেশ হচ্ছে 4টা। না, এরকম দেশ হচ্ছে 3টা আছে, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। আর ব্রিটিশ উপনিবেশ না হয়েও
সদস্য রয়েছে 4টা দেশ, গেবন, মোজাম্বিক, টোগো এবং রুয়ান্ডা। তো কমনওয়েলথের প্রতীকী প্রধান সবসময় হচ্ছে ইংল্যান্ডের রাজা বা রানী থাকবেন। তো বর্তমানে তো ইংল্যান্ডের রানী নাই, বর্তমানে আছে রাজা, রাজা তৃতীয় চার্লস। এই কারণে হচ্ছে তিনি কমনওয়েলথের বর্তমানে প্রধান। আর কমনওয়েলথের মহাসচিবের নাম হচ্ছে বর্তমান শার্লি আয়ারকর বোচওয়ে। সম্মেলন, সর্বশেষ সম্মেলন হয়েছে 2024 সালে সামোয়াতে, ঠিক আছে? এটা হবে না, এর সাথে সম্মেলন হয়েছে। তো এটা কিছুটা আমি আপডেট করে দিব পরবর্তী সম্মেলনটা কোথায় হবে। আমরা একবার রিক্যাপ করব, আমরা একদম শেষ দিকে চলে আসছি। আমরা এখন দেখবো হচ্ছে তেল এবং গ্যাসের জোট। আফসোস, বাংলাদেশের মানুষের এত তেল, বাংলাদেশের মানুষের পেটে এত গ্যাস, এবং মানুষ এত তেলবাজি করতে পারে, কিন্তু তারপরও বাংলাদেশে এখানে এগুলো সদস্য না। এটা অদ্ভুত একটা জিনিস হলো, ঠিক না? উচিত ছিল তো, আমরা তো প্রচুর তেলবাজি করতে পারি, আমাদের মানুষের পেটেও প্রচুর পরিমাণে গ্যাস, কিন্তু আমরা এইগুলোতে নাই, মানে কাজের বেলায় নাই কি আমরা আসলে। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা হচ্ছে ওপেক। তার মানে এখানে নামটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, তার মানে এটা জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর একটা জোট। প্রতিষ্ঠিত হয়েছে কবে এটা ইম্পর্টেন্ট না আসলে, ইম্পর্টেন্সটা হচ্ছে যে এই এক্সপোর্টিং পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের সদর দপ্তর কোথায় অবস্থিত? স্যার, সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। অস্ট্রিয়ার ভিয়েনা। আমরা কিন্তু আরেকটা জায়গায় অস্ট্রিয়ার ভিয়েনা পেয়েছি, সেটা কোন জায়গায় পেয়েছি? সেটা পেয়েছি IAEA। IAEA সেটার সদর দপ্তর কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনাতে ছিল, ঠিক আছে? তাহলে অস্ট্রিয়ার ভিয়েনাতে আই IAEA এর সদর দপ্তর অবস্থিত এবং ওপেকেরও সদর দপ্তর অবস্থিত। প্রতিষ্ঠানের সদস্য ছিল 5টা, প্রয়োজন নাই, নাইস টু নো। বর্তমান সদস্য কয়টা এটা ইম্পর্টেন্ট, বর্তমান সদস্য হচ্ছে 12টা। কে কে আছে দেখেন এখানে: ইরান, ইরাক, ভেনেজুয়েলা, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, লিবিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত। এটা কিন্তু 47 একটা পরীক্ষাতে আসছিল যে ওপেকের সদস্য নয় কোনটি। উত্তর হচ্ছে বাংলাদেশ। তাহলে ইন্দোনেশিয়াও অপশনে ছিল, ইন্দোনেশিয়া কিন্তু এখন সদস্য না। ইন্দোনেশিয়া আগে ওপেকের সদস্য ছিল, এক সময় ছিল, এখন কিন্তু নাই। তাহলে দেখেন ওইটারও কিন্তু আসলে ডাবল উত্তর হয় ওই প্রশ্নটা। তবে পিএসসিটা বাংলাদেশে নিয়েছে উত্তর, আমি শিওর, এটা ইন্দোনেশিয়া নেয় নাই। সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো। অ আরব মুসলিম দেশ যেটা ওপেকের সদস্য, এটা হচ্ছে ইরান। ইরান কিন্তু অ্যারাবিয়ান কান্ট্রি না, কারণ ইরান আরব লীগের সদস্য না। তো ইরান হচ্ছে অ আরব মুসলিম দেশ যেটা ওপেকের সদস্য। ওপেক ছেড়ে চলে গেছে এখন পর্যন্ত 4টা দেশ: ইকুয়েডর, কাতার, ইন্দোনেশিয়া এবং হচ্ছে অ্যাঙ্গোলা। এই 4টা দেশ ওপেক ছেড়ে চলে গেছে। এইটা হচ্ছে আপনার মোটামুটি সবসময় ধ্রুব থাকে। তবে আপনারা এই লাইনটা একটু পড়বেন, এই যে এই লাইনটা একটু দেখবেন, সেটা হচ্ছে যে তেল আপনার, না এটা না, এটা না, এই যে এই লাইনটা, এগুলো এগুলো প্রয়োজন নাই, কারণ এগুলো আসলে আসলে আপডেট হয়, এগুলো চেঞ্জ হয়। আপনি এই লাইনটা পড়বেন যে তেলের রিজার্ভে 1 নম্বর দেশ হচ্ছে ভেনেজুয়েলা এবং 2 নম্বরে রয়েছে সৌদি আরব। তো এখানে তেলের রিজার্ভের মধ্যে আবার একটু কাহিনী আছে। কাহিনী হচ্ছে যুক্তরাষ্ট্র কি করেছে, তারা চিন্তা করছে যে কিরে, এই তেলটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তাইলে আমরা এগুলাকে রিজার্ভ করে রাখি কোন একটা জায়গাতে, যাতে আমাদের ভবিষ্যতে কাজে লাগে। এই চিন্তা ভাবনা করে যুক্তরাষ্ট্র তাদের তেল খনি থেকে তুলে প্লাস বিভিন্ন জায়গা থেকে কিনে তারা একটা গোপন জায়গায় রিজার্ভ করে রেখেছে। এটাকে বলা হয় তেলের স্টক পাইল। তো তেলের স্টক পাইলের দিক থেকে 1 নম্বর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, আর 2 নম্বর দেশ হচ্ছে রাশিয়া। আর তেলের খনি, মানে তেলের মজুদ আছে, মাটির নিচে আছে, কিন্তু সেগুলা তুলতে হবে, মাটির উপরে তুলতে হবে। এই ধরনের মজুদের দিক থেকে 1 নম্বর হচ্ছে ভেনেজুয়েলা এবং 2 নম্বর দেশ হচ্ছে সৌদি আরব। ওপেক প্লাস নামে একটা দেশ আছে, ওপেক প্লাস নামে একটা জোট আছে, এরা হচ্ছে আপনার তেল রপ্তানি করে, তবে এরা ওপেকের সদস্য না। এরা এদেরকে বলা হয় ওপেক প্লাস। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, নাইস টু নো। এখানে জাস্ট মাথায় রাখবেন যে রাশিয়া কিন্তু ওপেক প্লাসের মেম্বার, হ্যাঁ, এটা মাথায় রাখলে এখানে চলবে। ওকে, গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ, এটাও প্রয়োজন নাই, এটা বাদ দেন, প্রয়োজন নাই, পরীক্ষাতে আসবে না, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে নাইস টু নো, ঠিক আছে, ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর আসেন আমরা দেখবো আঞ্চলিক সামরিক জোট। আঞ্চলিক সামরিক জোট আমরা অলরেডি আসলে পড়ে ফেলছি। আঞ্চলিক সামরিক জোটের শুরুতে আমরা দেখবো হচ্ছে ন্যাটো। ন্যাটো আমরা অলরেডি পড়ছি। ন্যাটো কি এর প্রতিষ্ঠিত হয়েছে, কি হয়েছে না হয়েছিল আমরা পড়ছি, এগুলো আমরা আর পড়বো না এখানে, জাস্ট নাইস টু নো হিসেবে রাখবো। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে, একটু আগেও আমরা আপনারা দেখেছিলেন। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন মেম্বার ছিল টোটাল 12টা।
সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। তাহলে বেলজিয়ামের ব্রাসেলসে আরেকটারও কিন্তু সদর দপ্তর অবস্থিত, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে ন্যাটো, এই দুইটার সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর একটা মূল নীতি আছে। এই মূল নীতিটা হচ্ছে ন্যাটোর যে আর্টিকেল, ন্যাটোর যে সনদ বা ন্যাটোর যে আপনার সংবিধান, সেই সংবিধানের 5 নং একটা ধারা আছে, সেখানে বলা হয়েছে যে এই জোটের কোনো একটা দেশ যদি আক্রান্ত হয়, শত্রুর আক্রমণে আক্রান্ত হয়, তাহলে সবগুলো দেশ ওই দেশের পাশে দাঁড়াবে, সবগুলো দেশই হচ্ছে ওই শত্রু দেশে আক্রমণ চালাবে। এটা হচ্ছে ন্যাটোর একটা বিশেষ নিয়ম, এবং এই কারণে কিন্তু ন্যাটোকে সবাই ভয় পায়। বা এই যে রাশিয়াও কিন্তু এই কারণে চায় না যে ইউরোপিয়ান ইউক্রেন ন্যাটোর সদস্য হোক। তো এটা হচ্ছে 5 নাম্বার মূলনীতিতে বলা আছে। তাহলে প্রতিষ্ঠানের সদস্য ছিল 12টা, এটা এই জাস্ট সংখ্যাটা মাথায় রাখবেন যে প্রতিষ্ঠানের সদস্য হচ্ছে 12টা। সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, বর্তমান যে সেক্রেটারি জেনারেল নাম হচ্ছে মার্ক রুটে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ফোর্স বা সংক্ষেপে ISAF, এটা হচ্ছে ন্যাটোর বহুজাতিক বাহিনী। আনজুস আনজুস প্রতিষ্ঠিত হয়েছে 1951 সালে। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় একটা সামরিক জোট, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস। এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ যে আনজুসের টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে 3টা। এখানে কেবল এই সাইডটা আপনারা পড়বেন যে আনজুসের মেম্বার সংখ্যা হচ্ছে 3টা। কারা কারা? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সদস্য হচ্ছে এই 3টা এবং 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটু পরে আমরা রিকেপ করবো একসাথে। কোয়াড কোয়াড হচ্ছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। মূলত দেখেন, কোয়াডের মেম্বার হচ্ছে 4টা: ইউনাইটেড স্টেটস, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান। এই 4টা দেশকে আপনি যদি 4টা ডট হিসেবে নেন এবং 4টা ডটকে যদি আপনি কানেক্ট করেন, তাহলে আপনি এই অঞ্চলটা পাবেন। তাহলে এই অঞ্চলটা কার জন্য গুরুত্বপূর্ণ? এই অঞ্চলটা মূলত এই যে এখানে রয়েছে চীন, চীনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঞ্চলটা। তো চীনকে ট্যাকেল দেওয়ার জন্যই মূলত এই অঞ্চলে, চীনকে ট্যাকেল দেওয়ার জন্যই যুক্তরাষ্ট্রের উদ্যোগে কোয়াড প্রতিষ্ঠিত হয়। তো কোয়াড, এইখানে হচ্ছে কোয়াডের বৈঠক টৈঠক এগুলো প্রয়োজন নাই। এখানে পরীক্ষাতে আসতে পারে যে কোয়াডের মেম্বার কয়জন, এতটুকুই। এরপর আসেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা ছিল জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের একটা প্রস্তাব, তবে আইপিএস বর্তমানে আসলে নাই। জাস্ট এখানে মাথায় রাখবেন যে মূলত চীনকে ট্যাকল দেওয়ার জন্য হচ্ছে আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা প্রয়োজন ছিল। বর্তমানে আইপিএস নাই, বর্তমানে রয়েছে আইপিইএফ, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি। তো আইপিইএফ এইটাও হচ্ছে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তৈরি হয়, এবং এইটা এই অঞ্চলে মূলত চীনের যে আরসেপ আছে না, আরসেপ, চীনের উদ্যোগে যে আরসেপ, এই আরসেপকে ট্যাকল দেওয়ার জন্যই হচ্ছে আইপিইএফ প্রতিষ্ঠিত হয় 2022 সালে। তো এই জাস্ট এটা মাথায় রাখবেন যে কাকে ট্যাকল দেওয়ার জন্য আইপিএ প্রতিষ্ঠিত হয়, আরসেপকে ট্যাকল দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়। এবং এখানে টোটাল বর্তমানে সদস্য দেশের সংখ্যা হচ্ছে 14টা। কোন দেশ আছে এটা প্রয়োজন নাই, জাস্ট এগুলা নাইস টু নো। অকাস অকাস এইটা এখন আর খুব একটা প্রয়োজন নাই, এটাও হচ্ছে আপনার নাইস টু নো। জাস্ট মাথায় রাখবেন যে অকাসে এখানে কোন কোন মেম্বার আছে। এখানে 3টা মেম্বার আছে: অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউএসএ। এই 3টা মেম্বার আছে। অকাস কত সালে স্বাক্ষরিত হয় কোনো প্রয়োজন নাই, তবে কেন স্বাক্ষরিত হয় এটা একটু দেখতে পারেন। মূলত অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি আম, প্রযুক্তি দিবে হচ্ছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এটাই ছিল অকাসের মেইন থিম। B3W বা বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড বা এটা এটা হচ্ছে মূলত এই অঞ্চলে ওয়ান বেল্ট ওয়ান রোড বা বিআরআই প্রকল্পকে টেক্কা দেওয়ার জন্য G7-এর যে দেশগুলো আছে, সেই G7-এর দেশগুলো এই B3W বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড এই প্রকল্পটা হাতে নিয়েছিল। তো জাস্ট এতটুকু জানলেই চলবে যে এই অঞ্চলে G7-এর পক্ষ থেকে একটা প্রকল্প আছে যেটার নাম হচ্ছে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, এবং এটা হচ্ছে মূলত বিআরআই প্রকল্পকে টেক্কা দেওয়ার জন্যই তৈরি করা। সিপিটিপিপি, কম্প্রিহেন্সিভ প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, এটা 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 বাদ দেন, এটা প্রয়োজন নাই, এটা নাইস টু নো। ইন্টারপোল, এটা লাগবে, তবে ইন্টারপোলের এটা এখানে লাগবে হচ্ছে মূলত যে ইন্টারপোল আসলে কি। ইন্টারপোল হচ্ছে বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর সাথে একটা পারস্পরিক সহযোগিতা তারা বৃদ্ধি করার জন্য চেষ্টা করে। বাংলাদেশ 1976 সালে হচ্ছে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে। টোটাল সদস্য বর্তমানে 196, সর্বশেষ সদস্য হচ্ছে পালাউ।
সদর দপ্তর ফ্রান্সের লিওতে অবস্থিত, প্রেসিডেন্টের নাম প্রয়োজন নাই। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস বা সংক্ষেপে আইসিআরসি, বিশ্বের সব থেকে বড় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হচ্ছে আইসিআরসি। 1863 সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই আইসিআরসি গড়ার পেছনে চারজনের আহ, নাম আসে: হেনরি ডুটান্ট, গুস্তাভ মইনার, লুই আপ্পিয়া এবং থিওডর মৌনর। সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। সদস্য সংখ্যা কত প্রয়োজন নাই। প্রতীক হচ্ছে তিনটা। এই চারতারার যে প্রতীক, এটা হচ্ছে মুসলিম দেশে আইসিআরসি ব্যবহার করে, খ্রিস্টান দেশে ব্যবহার করে এই ক্রস চিহ্নটা, আর অন্যান্য দেশে ব্যবহার করে এই স্কোয়ার চিহ্নটা ব্যবহার করে। আইসিআরসি এখন পর্যন্ত 3 টাইমস, 3বার নোবেল প্রাইজ পেয়েছে। এই পুরস্কার, তিনটা নোবেল প্রাইজ এর মধ্যে ছিল 1917, 1944 এবং 1963। অক্সফাম, অক্সফোর্ড কমিটি ফর ফ্যামিন রিলিফ, নামটা দেখে বোঝা যাচ্ছে যারা দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে কাজ করে। প্রতিষ্ঠা হয়েছে কবে এটা আসবে না, যেটা আসতে পারে এখান থেকে সেটা হচ্ছে সদর দপ্তর কোন জায়গায় অবস্থিত, কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটার সদর দপ্তর বার্লিনে অবস্থিত। এরা মূলত হচ্ছে দুর্নীতি নিয়ে কাজ করে। দুর্নীতি কোন দেশে কেমন হচ্ছে, দুর্নীতির সূচক, এই জিনিসগুলো হচ্ছে তারা প্রকাশ করে। দুর্নীতির সূচকটাও কিন্তু এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে প্রকাশিত হয়। সর্বশেষ হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মানবাধিকার প্রতিষ্ঠান, হিউম্যান রাইটস ইনস্টিটিউট অর্গানাইজেশন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। তাহলে লন্ডনে আমরা কিন্তু আজকে আরেকটা সদর দপ্তর পেয়েছি, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে কমনওয়েলথ সদর দপ্তর কিন্তু লন্ডনে অবস্থিত। তো চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা আমাদের পড়াশোনা শেষ করে ফেলছি। তাহলে আমরা রিক্যাপটা করবো কোত্থেকে? আমরা রিক্যাপটা করি হচ্ছে ওআইসি থেকে আমরা রিক্যাপ করব। তাহলে ওআইসি এটা প্রতিষ্ঠিত হয়েছে 1969-এ, মরক্কোর রাবাতে প্রতিষ্ঠিত হয়। সদস্য সংখ্যা 57, বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1974-এ দ্বিতীয় সম্মেলনে। দাপ্তরিক ভাষা 3টা, আরবি, ফরাসি, ইংরেজি। অমুসলিম হয়েও সদস্য দেশ 8টা আছে, যেগুলো মুসলিম না কিন্তু ওআইসি সদস্য। সদর দপ্তর মক্কার জেদ্দাতে অবস্থিত। সর্বশেষ সম্মেলন হয়েছে গাম্বিয়াতে, পরবর্তী সম্মেলন হবে আজারবাইজানে। আইডিবি এটাও হচ্ছে ওআইসির একটা উইং এবং এটার সদর দপ্তর জেদ্দাতে অবস্থিত। কমনওয়েলথ 1949, বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 56। সদর দপ্তর লন্ডনে অবস্থিত। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972-তে। প্রথম কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিল। প্রতীকী প্রধান হচ্ছে তৃতীয় চার্লস, মহাসচিব শার্লে আয়ারকোর বোলচোয়ে। সম্মেলন, এটা আপডেট করতে হবে, আপডেট করে দেবো আমি। তেল গ্যাসের জোট হচ্ছে ওপেক। এটার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। এটার সদস্য সংখ্যা হচ্ছে 12টা: ইরাক, ইরান, ভেনেজুয়েলা, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, লিবিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত। এখানে এই 12টা হচ্ছে সদস্য। এর মধ্যে একটা আরব দেশ না, কিন্তু একটা দেশ হচ্ছে এটা সদস্য, সেটা হচ্ছে ইরান। সর্বশেষ সদস্য হচ্ছে কঙ্গো। অ আরব মুসলিম দেশ হচ্ছে ইরান, ছেড়ে চলে গেছে ইকুয়েডর, কাতার, ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা। তেলের স্টক পাইল করে রেখেছে এইরকম মজুদের দিক থেকে যুক্তরাষ্ট্র 1 নাম্বার, রাশিয়া 2 নাম্বার। আর উত্তোলন করা যাবে খনিতে আছে, এটার দিক থেকে 1 নাম্বার ভেনেজুয়েলা, 2 নাম্বার সৌদি আরব। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949, সদস্য সংখ্যা বর্তমানে 32। সর্বশেষ হচ্ছে সুইডেন। ন্যাটোর 5 নং ধারা অনুযায়ী এক দেশ আক্রান্ত হলে সদস্য সব দেশগুলো ঝাঁপিয়ে পড়বে। বর্তমান সদস্য হচ্ছে 32টা। সর্বশেষ তো সুইডেন, এটা বললাম। সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। আনজুস 3টা দেশ: নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইউনাইটেড স্টেটস। তারপরে হচ্ছে অকাস। কোয়াডের হচ্ছে 4টা দেশ: যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া। তারপরে কোয়াড প্লাসের মধ্যে রয়েছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। আইপিইএফ, এইখানে এইটা হচ্ছে আরসেপকে ট্যাকেল দেওয়ার জন্য এটা তৈরি হয়েছে। আইপিএফ এর সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে 14টা। অকাস 3টা দেশ হচ্ছে এখানে আছে: অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম এবং যুক্তরাষ্ট্র। B3W, বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড, এটা হচ্ছে এই অঞ্চলে বিআরআই প্রকল্পকে ট্যাকেল দেওয়ার জন্য G7 থেকে এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছে। ইন্টারপোলের সদস্য সংখ্যা 196। সর্বশেষ পালাও। সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিও। আইসিআরসি 1863, প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুটান, গুস্তাভ মইনার, লুইস আপ্পিয়া এবং থিওডর মৌনর। সদর দপ্তর হচ্ছে জেনেভা, প্রতীক হচ্ছে 3টা। আইসিআরসি 3বার নোবেল পুরস্কার লাভ করে। অক্সফাম কেনিয়ার নাইরোবিতে সদর দপ্তর অবস্থিত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জার্মানির বার্লিন শহরে অবস্থিত সদর দপ্তর। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর হচ্ছে ইংল্যান্ডের বা ব্রিটেনের লন্ডনে অবস্থিত।